বেড সাইডে বসা আমি। আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটির শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রান্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরও ঘণ্টা খানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাহিরে দাঁড়ানো। আর আমি বেডে বসা অবস্থায় হাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ চলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে হৃদ খান বা তার লোকেদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ মনে করেননি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই হৃদ খানের অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্তি হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনৈতিককে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা হৃদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনৈতিককে ঘিরে আমার ধারণা বদলাল। মনে ভীষণভাবে ভারী খেল যারা রাজনৈতিক করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে হৃদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করা যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাদে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দ নেই হৃদ খানের মাঝে, বরং যা আছে সেটা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন নিচুস্তরের মনুষ্যত্বা। যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল হৃদ খানের নামটি প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে না কেন তার সবকিছুর পিছনে দায়ী ছিল শুধুমাত্র হৃদ খান নামক লোকটি। হঠাৎ করেই আমার জীবনে চলে আসল। তারপরও থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগুছালো করে তুলল। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে এই হৃদের খানের আগমন আর চায় না আমার জীবনে। আমি ভীষণ ভয়ভীত এই লোকটার বারবার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চায়, ভীষণ করে চায়। আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙল হঠাৎই বয়স্ক নার্সটির গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্নার ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। উনার কথায় যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তে আরও জোরালো টনটন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি উঠো, গায়ের এপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরের ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আতনারদের কেঁদে উঠি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসটাতে এখানো ছুপছুপ রক্তের দাগ লেগে আছে। এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটি বিরক্তির নিয়ে আমার বাহু চেপে উনার সম্মুখে টেনে দাঁড় করাল। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম। কিন্তু বয়স্ক নার্সটি পরপর দক্ষ হাত চালিয়ে আমার এপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরও কি কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সিটির কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণে বিস্মিত দৃষ্টিতে তাকালাম উনার দিকে। মহিলা নার্সটিকে আমাকে খোঁচা মারল হৃদ খানকে নিয়ে। কিন্তু কেন, কি এমন করলাম আমি যে হৃদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো উনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যে হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস। এমনিতে আমাদের কারো সাথে কোনো সম্পর্ক নেই। জুইয়ের কথা যে বয়স্ক নার্সটির বিশ্বাস হলো না সেটা উনার মুখ দেখেই ঠাহর করতে পারলাম আমি। কি কারণে উনি আমার উপর সন্দেহর তো তাও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে এপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমার উদ্দেশ্যে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বুঝাতে হবে না মেয়ে। আমার মাথা চুল এমনই পাকা ধরেনি, বয়সেই গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালের এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সবকিছু তো মানুষ এমনই করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে।
সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়া নয়। তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্তটা পরিষ্কার করতে লাগল। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে উনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকাল। এবার আর উনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই আমাকে উদ্দেশ্যে ফের বলল, শোন মেয়ে, তোমার বয়সী আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল, বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি, তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি নিজের পরিবারেরও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালের এসেছ, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রী ছেলের পিছন ছেড়ে দাও, নয়তো অকালে সবকিছু হারাবে। বয়স্ক নার্সটির ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত তেজস্কি। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের ভাটিটা হাতে তুলে নিয়ে গেল। আমি উনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি কোনো কিছু না করেও সবসময় অপরাধী হয়ে যায়, এবারও তাই হল। মন্ত্রী ছেলে মানে রিদ খানের সাথে আমার কি এমন ভাব দেখল তারা, যার জন্য মহিলাটি এত বড় আদেশ বাণী শুনিয়ে গেল আমাকে, সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুইয়ের দিকে। নার্সটির কথা আগা মাথা কিছুই ঢুকেনি আমার মাথায়, সবকিছু কেমন মাথার উপর দিয়ে গেল। তবে মনে মনে সন্দেহ হলো বেশ। নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা হয়েছিল হসপিটালের আমাকে ঘিরে, যার জন্য হয়তো নার্সটি ভুল বুঝে আমাকে রিদ খানের সাথে জড়িয়ে দিল। জুই হিজাবটা আমার বুকে ওড়নার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, তোকে আমরা রিদ খানের গাড়িতে করে এনেছিলাম এখানে। উনার বডিগার্ড আসিফ ভাইয়া আমাদের হেল্প করেছিল তোকে হসপিটালে আনতে। তবে এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা হয়েছিল তোকে ইমার্জেন্সি বোর্ডে নিতে গিয়ে, এজন্য মূলত নার্সটি ভুল বুঝল তোকে। এবার চল এখন বাসায় যায়। জুইয়ের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি আমার মনে বেশ কৌতূহল সৃষ্টি করল। কি এমন ঘটেছিল যে তিনি আমাকে রিদ খানের নামের সাথে জোড়াচ্ছিল? জুই পাশ থেকে আমার কাঁধ জড়িয়ে রুম থেকে বের হতে চাইল। আমি কোমরের ব্যথায় তখনও পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম ধীর ধীরে। তবে আমার মনে কৌতূহলটা তখনও ছিল বেশ, সেটা দমাতে না পেরে প্রশ্ন করেই ফেললাম, কি হয়েছিল, কোন সমস্যা? জুইয়ের কয়েক সেকেন্ড লাগলো আমার কথাটা বুঝতে, বুঝেই সম্মতি দিয়ে বলল, মম, হয়েছিল একটু। কেন? নেতাদের কোলে চড়ে হসপিটালের দোতলায় আসলে যা হয় তাইই হয়েছিল। এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই? ভয়ানকভাবে চমকে উঠে থমকে দাঁড়ায় আমি। বিষণ্ণে মাথা ঘুরে উঠল আমার। হতভম্ব গলায় মৃদু চিৎকার করে উঠি তখনই। কি হহ? মায়ার হঠাৎ চিৎকারের থতমত খেয়ে উঠল জুই। চমকে উঠা ভঙ্গিতে মায়াকে নিয়ে জুইয়ের পা থামল তক্ষুনি হসপিটালের করিডোরে। ইতস্তত জুই তৎক্ষণাৎ চোখ ঘুরাল আশেপাশে। চোখে পড়ল হসপিটালের যাতায়াতকারী মানুষের বাঁকা চোখ। তাদের মধ্যে একজন রিদ নিজেও ছিল। তবে তার বাঁকা চোখ মায়ার উপর নয়, বরং সরাসরিই তাকিয়েছিল মায়ার দিকে। কিন্তু হতবুদ্ধি মায়া তখনও বিষণ্ণের ঘোরে জুইয়ের দিকে তাকিয়ে। ইতস্তত জুই খানিকটা দ্বিধা নিয়ে চোখ ঘুরে মায়ার দিকে তাকাল। মায়ার কাঁধে হাতটা আরও একটু চেপে ধরে খুঁচিয়ে আস্তে করে বলল, কি করছিস? আস্তে কথা বল, আশেপাশে মানুষজন দেখছে তোকে। ধ্যানরত মায়া মনোযোগ তখনও জুইয়ের দিকে, যেন অনেকটা শোকটে আছে জুইয়ের কথায় সে। রিদ খানের কোলে ছিল সে ভাবতেই যেন আতঙ্ক চেয়ে যাচ্ছে মায়ার শরীর জুড়ে। তারপরও জুইয়ের অনবরত খোঁচানিতে মায়া বাধ্য হল ঘাড় বাঁকিয়ে সামনে তাকাতে। ভাগ্যের ফেরে মায়ার সেখানেও চোখাচোখি হয়ে গেল হৃদের সাথে। মূলত হৃদু হসপিটালের করিডোরে দাঁড়িয়েছিল আসিফের সাথে। যেখানে আসিফ হৃদকে কিছু বলছিল আর হৃদ সেটা মনোযোগ সহকারে শুনছিল, হালকা কপাল কুঁচকে মৃদু মাথা নাড়িয়ে সম্মতি দিতে দিতে। মূলত তাদের দুজনের মধ্যকার কথোপকথনের মধ্যে মায়ার হঠাৎ চেঁচিয়ে উঠাতে মনোযোগ নষ্ট হয় হৃদের। অনেকটা বিরক্তি নিয়েই ঘাড় ঘুরাল আর দৃষ্টিতে ভিড়ল মায়ার হতভম্ব চেহারাটা। কিন্তু কয়েক সেকেন্ড যেতে না যেতেই হৃদের সেই বিরক্তিকর দৃষ্টি শিথিল হয়ে আসল মায়ার উপর।
অনেকটা বিস্মিত নিয়ে চোখ ঘুরাল মায়ার পা থেকে মাথা অবধি। এই প্রথম মায়াকে খোলা চুলে দেখল হৃদ। নয়তো এই নিয়ে তাদের যতবার দেখা হচ্ছিল প্রতিবারই মায়াকে হিজাব পরা অবস্থায় দেখেছে সে। আঘাত না পেলে হয়তো আজও তেমনই দেখত হৃদ। তবে আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে এই প্রথম হৃদের চোখে প্রদর্শিত হল মায়া নিজে। বিষণ্ণয়ে থমকে যাওয়া দৃষ্টি আবারও ঘুরাল হৃদ মায়ার পা থেকে মাথা অবধি। কলেজের সাদা ড্রেসের সাথে মায়ার মাথার সাদা ব্যান্ডেজটিও যেন আজ চমৎকার দেখাল হৃদের চোখে। কিন্তু আতঙ্কিত মায়া হৃদের সাথে চোখাচোখি হতেই তৎক্ষণাৎ জুঁইয়ের বাহু টেনে নিজেকে আড়াল করতে চাইল। জুঁইয়ের পিছনে লুকাতেই আবারও চমকে উঠল জুঁই। কি হয়েছে জানতে চেয়ে মায়াকে সামনে আনতে চাইলে বাধা দেয় মায়া। ভয়ার্ত মুখে জুঁইয়ের পিছন থেকে উকি মারতে আবারও চোখাচোখি হয় হৃদের শান্ত দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হল হৃদের শান্ত দৃষ্টি ভিড়ে পড়ে। তাই পিছনে থেকে জুঁইয়ের এপ্রনটা শক্ত হাতে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ভয়ে। ক্রন্দন গলায় বলতে থাকল, বাসায় যাব, আমি বাসায় যাব, প্লিজ জুঁই আমাকে বাসায় নিয়ে চল। এই লোকটা ভালো না, ভীষণ বাজে, আমার ভয় হয় এই লোকটাকে দেখলে। এই লোকটা আমাকে আবার আঘাত করবে, প্লিজ জুঁই আমাকে বাঁচা না বোন, আমাকে নিয়ে চল না এখান থেকে প্লিজ। কথাগুলো শেষ করতে করতে মায়া আবারও ফুপিয়ে কেঁদে উঠে হৃদের ভয়ে। মায়ার হঠাৎ কান্নায় জুঁইও থতমত খেয়ে যায় এবং বুঝতে পারে মায়া এই মুহূর্তে হৃদকে ভীষণ ভয় পাচ্ছে। কিন্তু একটা অ্যাক্সিডেন্টকে ঘিরে মায়ার হঠাৎ হৃদকে এতটা ভয় পাওয়ার কারণটাও বুঝল না। আবার হৃদের অনাকাঙ্ক্ষিতভাবে হসপিটালে উপস্থিত থাকাটাও বুঝল না। মোট কথা কোনোটাই জুঁইয়ের মাথায় ঢুকল না। তবে জুঁই মনে করেছিল ওদের হসপিটালের দিয়ে হৃদ হয়তো চলে যাবে, কিন্তু এই পর্যন্ত হৃদের হসপিটালের উপস্থিত থাকাটা সত্যিই জুঁইয়ের মাথায় আসল না। জুঁই ভাবল হৃদ কি তাহলে এতক্ষণ ধরে ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিল এখানে, নাকি নিজের আহত ছেলেদের জন্য দাঁড়িয়েছিল, কোনটা? ইতস্তত জুঁই আর চোখে হৃদের দিকে তাকাতেই দেখল হৃদের শান্ত দৃষ্টি আপাতত এদিকে তাক করা। কেমন গম্ভীর আর নিশ্চুপ ভঙ্গিতে তাকিয়ে হৃদ। ইতস্তত জুঁই খানিকটা জোরসর হয়ে দাঁড়াল। জোরটা যেন আষ্টেপৃষ্ঠে কামড়ে ধরল জুঁইয়ের শরীর। তাই মায়াকে কিছু বলতে চেয়েও কণ্ঠ অবরোধ করল জুঁইয়ের হৃদের শান্ত দৃষ্টির অতলে। জোরতার জুঁইয়ের গলা দিয়ে একটা শব্দ বের করতে পারল না বলে এক মুহূর্তের জন্য সেও অসহায় হল। টিল্ড আধশোয়া অবস্থায় পিঠে বালিশ ঠেকিয়ে খাটে বসা আমি। ভীষণ যন্ত্রণায় কোমর টনটন করছে ব্যথায়, যার তাড়নায় এখনও ঘুম নেই আমার। অর্ধরাত্রি হতে চলল। আমাদের অন্ধকার রুম জুড়ে তখনও আলোর অভাব। পাশেই জুঁই বেঘুরে ঘুমাচ্ছে বলে রুমের আলো জ্বালায়নি, কিন্তু আরিফ ভাইয়ার রেখে যাওয়া দ্বিতীয় ফোনটা আলোয় সবটা পরিষ্কার আমার চোখে। আমি ততক্ষণে বেশ কয়েকবার ফোন করে ফেলেছিলাম হাফেজ সাহেবের নাম্বারে, কিন্তু বরাবর ব্যর্থ হচ্ছিলাম উনাকে ফোন মিলাতে। বুক ভরা কষ্ট আর হতাশার দৃষ্টি ফেলে আবার কল লাগালাম হাফেজ সাহেবের ফোনে। জানি মধ্যরাতে কাউকে ফোন করাটা ব্যাডম্যানাসের মধ্যে পড়ে, কিন্তু তারপরও অচেনা স্বামীটার জন্য আজকাল মনটা বড্ড পুড়ছে। ভীষণ মিস করছি তাকে, বড্ড জানতে ইচ্ছে হয় আমার। জীবনে কোনো দিন তার দেখা পাবো কিনা তাও জানি না, শুধু জানি আমার তাকে চাই, খুব করে চায়। তাকে খোঁজে না পাওয়ার তৃষ্ণা আমাকে আরও কাতর করে তুলছে। বুক ভারীর দীর্ঘশ্বাস ফেলে আবারও কল দিলাম হাফেজ সাহেবকে। বরাবরই মতো অফ যাচ্ছে হাফেজ সাহেবের নাম্বার। তাই ক্লান্তিতে কোলের উপর ফোনটা রেখে গা এলিয়ে শুলাম খাটে। কপালের উপর একটা হাত রেখে আবেশে চোখ বন্ধ করলাম। দুশ্চিন্তায় আহত মাথাটা টনটন করছে তীব্র ব্যথায়। একদিকে নিজের অচেনা স্বামীকে খোঁজ না পাওয়ার যন্ত্রণা যেমন আমাকে ঘায়েল করচ্ছিল, ঠিক তেমনি আমার জীবনে হঠাৎ হৃদ খানের আগমনে মুড়িয়ে দিচ্ছিল অপমানের ঘোরে। তার কধির্ত আমাকে করা বারবার অপমানগুলো আমার বেশ আত্মসম্মানে লাগছিল। আমার ছোট্ট একটা জীবনে এত অপমানিত কখনো হয়নি যতটা হৃদ খান আমাকে বিগত দিনে করেছে। তার সাথে আমার কি শত্রুতা তা জানি না, তবে তার করা আজকে ব্যবহারটা ছিল চরম বিষাদের ন্যায়। আমাকে এতটা আঘাত করে হসপিটালের পাঠিয়েও তার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা দেখা গেল না, বরং অসন্তোষের কঠোর দৃষ্টি ছিল তার চেহারায় আমার উপর। কি নিয়ে আমার সাথে এতটা ক্ষুব্ধ ছিল তাও জানি না, আর না জানতে চায়। যতবার ভাবি এই লোকটার সম্মুখীন হব না, ততবারই মুখোমুখি হতে হয় আমায়। সে কি ইচ্ছা করে আমার মুখোমুখি হয় নাকি সম্পূর্ণটাই কাকতালীয় তাও বুঝতে পারি না। মোট কথা আমি কিছু বুঝতে পারি না। শুধু মাথায় আসে কোনো কিছু ইচ্ছাকৃত হলে হৃদ খান আর যাই হোক আমার সাথে বাজে ব্যবহার করত না, বরং আপোষেই কথা বলত।
কিন্তু আমাদের মাঝে বিষয়গুলো অনিচ্ছাকৃত হওয়ায় হয়তো হৃদ খান আমাকে মেনে নিতে পারছে না, তার সাথে অনাকাঙ্ক্ষিত দেখায়। কিন্তু আমিই বা কী করব? লোকটার মুখোমুখি হওয়া পিছনে আমারও কোনো হাত নেই। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত আমাদের পরপর দেখাগুলো। হয়তো আমি চট্টগ্রাম থাকছি বলে হৃদ খানের মুখোমুখি বারবার হতে হচ্ছে আমাকে। কিন্তু আমি যদি এই চট্টগ্রামে আর নাই বা থাকি তাহলে আমার সাথে হৃদ খানের দেখা হওয়ার সম্ভাবনাও নেই। তাই সিদ্ধান্ত নিলাম এবার আপুর বিয়েতে বাসায় গেলে আর কখনোই ফিরব না চট্টগ্রামে। যে করেই হোক কেঁদেকুটে নিজের বাড়িতেই থেকে যাব। আর আরিফ ভাইয়াকে বলবো আমাকে যেন চট্টগ্রাম থেকে ট্রান্সফার করে আশুগঞ্জের একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপরও এই চট্টগ্রামে আর নয়। বিষাদ মনে উঠে বসলাম কোলের ফোনটা হাতে নিয়ে। গুমরে উঠা ফিলিংসে আর কিছুই ভালো লাগছে না। দুপুরে হসপিটাল থেকে বাসায় ফিরে এই পর্যন্ত বিছানায় বসে আমি। কপালের ব্যান্ডজ কাল ছাড়াতে হবে। আরিফ ভাইয়া বাসায় নেই, আমাদের বাড়িতে আশুগঞ্জ আছে আপুর বিয়ের জন্য। সেখানে নাকি আরও কয়েক দিন থাকবে, তার জন্য আপাতত আমি আর জুই একাই বাসার মধ্যে ছিলাম। তবে যাওয়ার আগে আরিফ ভাইয়া আমাদের বাসার কাজের মহিলা স্বপ্না খালা বলেছে রাতে থাকতে। উনি উনার 10 বছরের মেয়ে মরিয়মকে নিয়েই আছে আমাদের সাথে। আমি এক পলক তাকালাম মেঝের দিকে, আবছা আলোয় দেখলাম স্বপ্না খালা আর মরিয়ম দুজনই ঘুমিয়ে। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে হাতের ফোন নিয়ে খালি পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম বারান্দায়। অন্ধকারময় আকাশটায় আজ চাঁদের দেখা নেই। চাঁদবিহীন আকাশের নিগার নিষ্ক্রিয় ঘুটঘুটে আধারের মেলা। আমি শূন্য দৃষ্টি আকাশে ফেলে আবারও ফোন মিলালাম হাফেজ সাহেবের ফোনে। জানি কলটা যাবে না, নাম্বারটা অফ বলবে। তারপরও মনের ছটফটে কল দিতে থাকলাম হাফেজ সাহেবের নাম্বারে, যদি কোনো চমৎকার হয়ে যায় এই আশায়। কিন্তু আমার চমৎকার আকাশে আজ অন্ধকারে মেলা বলে এবারও আমি বিফল হলাম হাফেজ সাহেবকে কল মিলাতে। টানা 3 দিনের জ্বরে কলেজ কোচিং সবকিছুই বন্ধ করল মায়ার। আহত মাথা ব্যান্ডেজ ছাড়ল আরও একদিন আগে। আপাতত কাটা জায়গা মলম লাগিয়ে কলেজের জন্য রেডি হচ্ছে সে। আর কয়েক দিন বাদেই তো মায়ার বড় বোনের বিয়ে, অবশ্যই লম্বা ছুটিতে থাকবে ওরা। তাই এই মুহূর্তে কলেজ অফ করা মানেই নোটিশনামা আরিফের হাতে যাওয়া, যেটা মায়া আপাতত চাইছে না। তাছাড়া অসুস্থতার ছাড়িয়ে এখন মায়া ঠিকঠাকই আছে। আরিফও আজ আশুগঞ্জ থেকে চট্টগ্রামে ফিরবে বিগত 4 দিন পর। এখন আরিফ বাসায় এসেই যদি মায়াকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাহলে প্রশ্ন করবে না, মায়া অসুস্থ কেন, কি হয়েছে, এত ব্যথা কিভাবে পেল? তখন মায়া কি উত্তর দিবে? উত্তর কি আছে নাকি মায়ার কাছে? না, নেই তো। এজন্যই তো মায়া পালিয়ে বাঁচতে চাইছে আরিফ হতে। তাছাড়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে কি বা বলবে সে? হৃদ খান নামক উগ্রবাদী লোকটা ইচ্ছাকৃতভাবে মায়াকে আঘাত করেছে এটা বলবে? আরিফ কি বিশ্বাস করবে মায়ার এ কথা? অবশ্যই করবে না, বরং উল্টো মায়াকে ধমকাবে আর বলবে, হৃদের সাথে মায়ার কি এমন শত্রুতা চলছে যার জন্য হৃদ খানের মতো লোক নিজে মায়াকে জেনে বুঝে এতটা আঘাত করল। এখান মায়া নিজেই জানে না হৃদ খানের সাথে আসলে মায়ার কি নিয়ে এত শত্রুতামি। যেটা না জানে সেটা বলবে কিভাবে? মায়া তো শুধু জানে হৃদ খান শুরু থেকে মায়াকে পছন্দ করে না। তাদের দেখা হলেই শুধু অকারণে মায়াকে অপমান করে, বারবার করে, যার জন্য মায়ার খুব আত্মসম্মানে লাগে। এজন্য মায়াও হৃদ খানকে একদমই পছন্দ করে না। মায়ার অপছন্দের লিস্টে সর্বপ্রথম হৃদ খানই আছে। হুহহ। দীর্ঘ মনস্তাত্ত্বিক চিন্তার মধ্যেই ধীর হাতে মাথায় হিজাব বাঁধল মায়া। কলেজ ব্যাগে বই গুছিয়ে নিতে নিতে ততক্ষণে জুইও মায়ার টিফিন বক্স গুছিয়ে মায়াকে নিয়ে ছুটল সদর দরজা দিয়ে বাহিরে। বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে সিঁড়ি বেয়ে নামল 4 তলা থেকে নিচে। রাস্তায় যেতে যেতে দুজনই নেমে ঘেমে একাকার। বিরক্তি চাপিয়ে রিকশার জন্য অপেক্ষা করল অনেকক্ষণ। তারপরও একটা গাড়ির হুদিশ পেল না। একটা সময় বিরক্তি নিয়েই বাধ্য হয়ে দুজন হাঁটা ধরল কলেজের উদ্দেশ্য। আজ অনেকটাই লেট হয়ে গেছে দুজনের। এর মধ্যে ক্লাস টাইম ওভার হতে চলল। তাই প্রথম ঘণ্টা না পেলেও দ্বিতীয় ঘণ্টা ধরা চায়। এদিকে টনটনে কোমরের ব্যথা নিয়েও মায়া পা খুঁড়িয়ে পাক্কা 20 মিনিট হাঁটার পরও যখন কোনো গাড়ির দেখা পেল না তখনই বিরক্তির কপাল কুঁচকায় জুই। অসুস্থ মায়াকে নিয়ে হাঁটতে ওরও সমস্যা হচ্ছিল বেশ। জুই হাঁটতে হাঁটতে বিরক্তির চোখে রাস্তার এপাশ ওপাশ দুই পাশে মাথা নাড়িয়ে দেখে নিয়ে তিক্ততা প্রকাশ করে বলল, বালের গাড়ি, বিপদের সময় একটা গাড়িও পাওয়া যায় না। অন্য সময় হলে আপা যাবেন, আপা যাবেন বলে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। অথচ আজ দেখ, একটা গাড়িরও খবর নাই। ধুর বাল, ভালো লাগে না। জুইয়ের কথায় ফুটপাত থেকে দৃষ্টি সরিয়ে জুইয়ের উপর রাখল মায়া।
কপালের ভ্রুর জোড়া হালকা উঁচিয়ে আর চোখে বেশ কৌতূহল। বেশ আগ্রহ নিয়ে মায়া প্রশ্ন করে জুঁইকে, বাল কি? বাল মানে জানোস না? না। মজা লস আমার সাথে? না। দেখ রিক্তা, মেজাজ খারাপ করবি না। এমনই রাগ উঠতেছে, বালের একটা গাড়িও পাচ্ছি না, তার উপর আবার তোর কোমরে ব্যথা। আচ্ছা, তোর কি বেশি কষ্ট হচ্ছে হাঁটতে? জুঁইয়ের চিন্তত চেহারা দেখে মায়া মিনমিন করে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকালো। সত্যি বলতে ওর কোমর টনটন করছে গাঢ় ব্যথায়। হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু উপায় না পেয়ে চুপ করে রয়েছে শুধু। এতক্ষণে বাসায় থাকলে নিশ্চিত মায়া চিল্লাচিল্লি করে কাঁদত। খালি রাস্তায় জুঁইকে বিপদে ফেলতে চাইছে না বলেই চুপ করে থাকা। কিন্তু জুঁই যেন মায়ার ব্যথাতুর লালমুখটা দেখে ঠাহর করতে পারল মায়ার মনে অবস্থাটা। তারপরও নিরুপায় জুঁই। কোথাও কোনো গাড়ির হদিশ নেই, জনমানবহীন নির্জন রাস্তা। তার চেয়ে বেশি আশ্চর্যজনক হল সকাল সকাল পাবলিক রাস্তা খালি দেখে। যে রাস্তায় সারাক্ষণ গাড়ি ভিড় লেগেই থাকে সেই রাস্তায় হুট করে নিস্তব্ধ দেখে খানিকটা সন্দেহ হল জুঁইয়ের। রাস্তাঘাটে হরতাল চলছে কিনা এই বিষয়ে খানিকটা নিশ্চিত হতে তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাল। হঠাৎই তক্ষুনি কানে আসল কারো হাত ছেড়ে ডাকার শব্দ। জুঁই মায়া দুজনই চমকাল। ডাকে উৎস ধরে পিছন ঘুরতেই দেখল সিনিয়র ভাই রিফাত ডাকছে রাস্তার ওপাশ থেকে হাত নেড়ে ওদের। পরিচিত মুখ হওয়ায় দুজনেই থামল। মায়া খানিকটা ইতস্তত বোধ করে জুঁইয়ের শরীর ঘেঁষে দাঁড়াতেই চোখ উঁচিয়ে তাকাল জুঁই। মায়ার দ্বিধার কারণটি বুঝে চোখের ইশারায় আশ্বস্ত করল, সে আছে বলে। রিফাত ততক্ষণে ওদের মুখোমুখি হতে হতে মায়ার দিকে প্রেমময় দৃষ্টি ফেলতে ফেলতে জুঁইয়ের উদ্দেশ্য বলল, কি ব্যাপার, তোমরা এতদিন কলেজে যাওনি কেন? শুনলাম মায়া নাকি সেদিন আঘাত পেয়েছিল হৃদ ভাইয়ের ছেলেদের হাতে। আমি বাড়িতে ছিলাম না, ঢাকায় ছিল। খবরটা পেয়েই ছুটে এসেছিলাম পরদিন, কিন্তু তোমাদের দেখা পাইনি 3 দিন। এখন ভালো আছো মায়া? রিফাতের অনবরত কথায় সুন্দর হাসে জুঁই। ছেলেটির চোখে মুখে ভাসে মায়ার জন্য ভালোবাসা। জুঁই সেটা বুঝতে পারে, তাই রিফাতের প্রশ্নে মায়া জোরতায় পড়লেও জুঁই অন্তত আন্তরিক সাথে উত্তর দিয়ে বলে, জি ভাইয়া, এখন ভালো আছে ও। গত 3 দিনে একদম ফিট এন্ড ফাইন হয়ে গেছে। এজন্যই তো কলেজে যাচ্ছে, দেখছেন না? জুঁইয়ের কথায় কপালের চিন্তিত ভাঁজ শিথিল হয় রিফাতের। মায়ার জোরতার মুখটার দিকে আরও একবার চোখ বুলিয়ে জুঁইয়ের দিকে তাকাল আর বলল, তোমরা আজ এই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছ কেন? এই রাস্তা তো বন্ধ। সামনে যে রাজনৈতিক সংগঠন হচ্ছে জানো না? দীর্ঘ সময়ের মাথায় ঘুরতে থাকা ফাঁকা রাস্তার রহস্য উন্মোচন হল রিফাত কথায়। অনেকটা পথ হাঁটার বিরক্তিটা আবারও চেহারায় দেখা গেল। জুঁই বিরক্তি নিয়ে বলল, জানি না বলেই তো এসেছি। এখন কি করব বলুন? এতদূর হেঁটে এসে আবার বাসায় ফিরে যাব? সামনেই তো আমাদের কলেজেটা, কোনোভাবে কি যাওয়া যাবে না? নাকি সমস্যা হবে কোনো? চিন্তিত ভঙ্গিতে বলল রিফাত, সঠিক বলতে পারছি না, পুরো রাস্তা ব্লক। আচ্ছা চলো দেখি সামনে গিয়ে কি হয়। যদি কেউ বাধা দেয় তাহলে দেখা যাবে। আসো আমার সাথে। রিফাতের সঙ্গে যাওয়া বিষয়ে মন্তমায়া এবার নড়েচড়ে দাঁড়াল। হালকা দ্বিধায় পড়ে বলল, আপনিও যাবেন আমাদের সাথে? মায়ার কথায় পূর্ণ দৃষ্টিতে মায়ার দিকে তাকাল রিফাত। অন্তত নরম গলায় বলল, হ্যাঁ, কেন কোনো সমস্যা? মুখে উত্তর করল না মায়া, শুধু দ্বিধার মাথা নাড়িয়ে না বলল। মায়ার উত্তরে মুচকে হাসল রিফাত। একত্রে 3 জন হাঁটা ধরলে রাকিবের চোখে ভাজল মায়ার পা খুঁড়িয়ে হাঁটা বিষয়টি। বুঝতে পারল এটা সেদিনকার দুর্ঘটনার ফলে। প্রেমিক পুরুষের মনটা হঠাৎ মোচড় দিয়ে উঠে ব্যথায়। মায়ার পাশাপাশি হেঁটে অসুস্থতার কথাও জিজ্ঞাসা করল বেশ করে। ইতস্তত মায়া শুধু হুম হ্যাঁ উত্তর করল জুঁইয়ের একটা হাত চেপে ধরে রেখে। মায়ার সামান্য সহানুভূতিতে যেন রিফাতের মনে বিশাল প্রশান্তির অনুভব হল। সেজন্য ঠোঁটে গাঢ় হাসি টেনে বাকিটা রাস্তা মায়ার পাশাপাশি হাঁটল রিফাত। কিন্তু কলেজ গেইটের কাছাকাছি আসতেই বাধার সম্মুখীন হল 3 জন। বিপুল জনগণের ভিড়ে কলেজ যাওয়ার রাস্তা খুঁজে পেল না। অসংখ্য মানুষের গমগমে পরিবেশ। পুলিশ, প্রশাসন, সাধারণ জনগণ থেকে শুরু করে মন্ত্রী মহোদয় নিহাল খানও সেখানে উপস্থিত ছিল। বাবার সঙ্গ দিয়ে হৃদ দাঁড়িয়ে শুভ্র সাদা পাঞ্জাবিতে। ঘামন্ত মুখশ্রী লাল হয়ে আছে অতিষ্ঠে গরমে। তারপরও গম্ভীর মুখে দাঁড়িয়ে বাপ দাদার পাশে। হৃদের পিছনে আরও অনেক নেতাকর্মী দাঁড়িয়ে। সবাই কি নিয়ে এত বড় সংগঠনের আয়োজন করল জানা নেই মায়ার। তবে চারপাশে উত্তেজিত পরিবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ সমাবেশ নয়। হই হুল্লোড় এই উত্তেজিত পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনী থেকে শুরু করে ছাত্রলীগের ছেলেরা পর্যন্ত সেই সম্মেলনে পাহারা দাঁড়িয়ে।
অসংখ্য মানুষের ভিড়ে পুরো রাস্তা ব্লক করে ভিড় লেগে আছে, পুলিশে জিপ থেকে শুরু করে অসংখ্য বাইক, কার, ট্রাক, সিএনজি আর অটোরিকশা। মায়ারা সেই সমাবেশের সামনেই আটকা পড়ল। রিফাত এগিয়ে গিয়ে পরিচিত কয়েকজন ছেলেদের সাথে কথা বলল যাতে মায়াদের যাওয়ার রাস্তা করে দেয়, বাধা না করে। সম্মতি পেয়ে রিফাত মায়াদের নিয়ে রাস্তার পাশ ঘেঁষে চলল কলেজের উদ্দেশ্য। অসংখ্য মানুষের ভিড়ে হওয়ায় রিফাত সেফটির জন্য জুই আর মায়ার হাত চেপে ধরল নিজের হাতে। কিন্তু কয়েক কদম যেতেই ফের আটকালো পড়ল পুলিশের কাছে। জুই মায়া তখনও ভয় সিটিয়ে দাঁড়িয়ে রিফাতের হাত ধরে। ভয়ার্ত মায়া যখন ভয় আর্স্ট হয়ে চারপাশে ভীতু চোখ ঘুরাচ্ছিল তখনই চোখাচোখি হয় মঞ্চে দাঁড়িয়ে থাকা হৃদের তীক্ষ্ণ দৃষ্টির সাথে। ভয়ার্ত মায়া আরও ভয়ার্ত হল। ফের হৃদের সাথে মুখোমুখি হবে কালক্ষণে বাবিনী। তাই ভয়ার্ত মায়া হৃদের তীক্ষ্ণ দৃষ্টির আড়াল হতে তৎক্ষণাৎ রিফাত পিছনে লুকিয়ে পড়ল, নিজেকে আড়াল করে। মায়ার হঠাৎ কাণ্ডে গম্ভীর হৃদকে আরও গম্ভীর দেখাল। তার কুঞ্জিত ললাটের ভাঁজ আরও গাঢ় হল। ঘাড় ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। চোখের ইশারায় কিছু একটা বলতেই তৎক্ষণাৎ মঞ্চ ছাড়ল আসিফ। দ্রুত পথে এগিয়ে আসল মায়াদের কাছে। পুলিশের সাথে কথা বলে মায়াদের যাওয়ার রাস্তা করে দিল এবং নিজ দায়িত্ব নিয়ে কলেজ গেট পর্যন্ত এগিয়ে দিল। মায়া বা হৃদ কেউ আর কারো দিকে তাকাল না, যার যার মতোই রইল। কিন্তু যখন মায়া কলেজ গেট পার হয়ে ভিতরে প্রবেশ করল তখনই পিছন ডাকল আসিফ। মায়া পিছন ঘুরতেই অন্তত বিনীত সহিত আসিফ একটা গোল প্যাকেট এগিয়ে দিতে দিতে বলল, এটা আপনার। মায়া বুঝল না আসিফের কথার মানে, তাই প্যাকেটের এদিকে তাকিয়ে ফের আসিফের উদ্দেশ্য শুধিয়ে বলল, আমার মানে? জি ভাই, পাঠিয়ে এটা আপনাকে দিতে। হয়তো আপনার কিছু হবে, আমি চেক করিনি, আপনি পরে চেক করে নিবেন। এখন ধরুন। আসিফের সহজ সরল কথায় মায়া ভীষণভাবে চমকায়। হৃদ খানের মতো মানুষ মায়াকে ভালো কিছু দিবে, এটা হতেই পারে না। মায়ার ধারণা আসিফের হাতে এই ছোট্ট খামের প্যাকেটটিতেও এমন কিছু আছে যেটা মায়াকে ফের অপমানিত করবে। মায়া আসিফের হাতের প্যাকেটটি নিল না, উল্টো করা গলায় নিষেধ করে পালিয়ে গেল কলেজে। আসিফ পিছন ডেকেছিল বেশ কয়েকবার কিন্তু মায়া সাড়া দেয়নি, এজন্য ব্যথা হয়ে খামটি নিয়ে ফিরল হৃদের কাছে। আসিফ রয়েসয় সবটাই হৃদকে জানালো মায়ার নাহুচ করার বিষয়টি নিয়ে। মঞ্চ দাঁড়িয়ে থাকা গম্ভীর হৃদ তখনও কিছু বলল না, আর না তার ভাবমূর্তি পরিবর্তন হল। শুধু গম্ভীর মুখর হৃদের চোয়াল শক্ত দেখালো তৎক্ষণাৎ। অতি রাগ চেপে রাখার প্রয়াসে তার গম্ভীর চোখ দুটো খানিকটা লালাভয় দেখাল। শক্ত চোয়ালের সামনে তাকাতে তাকাতে আসিফের উদ্দেশ্য বলল, তোর বেয়াদব ভাবির খোঁজ পেয়েছিস? না ভাই, হাফেজ সাহেবকে বল আমার সাথে দেখা করতে। জি ভাই। টিল্ড। পরপর 3 দিন মায়ার সাথে হৃদের মুখোমুখি হতেও হয়নি, কারণ ভয়ার্ত মায়া বরাবরই হৃদকে এড়িয়ে পালিয়ে গেছে। একদিক থেকে হৃদ আসলে অন্যদিক থেকে মায়া পালিয়ে বাঁচে। এমন না যে হৃদ মায়ার সাথে দেখা করতে আসত, সে মূলত নিজের কাজেই আসত। কিন্তু তারপরও মায়া পালিয়ে বাঁচত। হৃদের বিগত কয়েক দিন বাবার সঙ্গ দিয়ে চট্টগ্রামে থাকায় মায়ার মুখোমুখি বেশ কয়েকবারই হয়েছিল, কিন্তু প্রতিবারই হৃদের মায়াকে দেখার আগে মায়া পালিয়ে গেছে অন্যথায়, যাতে হৃদের চোখে না পড়ে। এজন্য মূল্যে দুজনের দেখা আর হয়নি। তবে হৃদ যখন নিজের কাজে ঢাকা চলে আসে তখন মায়াও বড় বোনের বিয়ের জন্য বাড়িতে চলে যায়। দুজনের দেখা না হওয়ার পিছনে মায়ার দিন দিব্যি যাচ্ছিল। বড় বোনের বিয়ের জন্য দুম বাদিয়ে কেনাকাটা করতে লাগল, কিন্তু মাঝখানে দিয়ে একদিন সকল বান্ধবী মিলে আবারও নরসিংদীর উদ্দেশ্য গেল মায়ার অচেনা স্বামীকে খুঁজতে। ব্যর্থ হল, কিন্তু বিপত্তি বাজল সেখানেই। ঝামেলা মাঝে আরও ঝামেলা সৃষ্টি হল। এলোমেলো জীবনের ডোর আর অগোছালো হল। ভুলবুঝির রেশ বাড়ল, ভয় কমল না। হৃদ মায়া মুখোমুখি হওয়ার থেকে আরও দূরত্ব বাড়ল। হৃদের মুখোমুখিতে জোরসর অবস্থায় বসে হাফেজ সাহেব। হৃদ খান মতো মানুষের বারবার মুখোমুখি হওয়া চারটে খানিক কথা নয়। যেখানে উনি নিজে অপরাধী সেখানে উনার ভয়টাও বেশি। এই মুহূর্তে হাফেজ সাহেব তাইই পাচ্ছে। ক্ষমতাসীন দাপটের লোক হৃদ খান। নাম দামে পরিচয়, বেশ প্রভাবশালী সে। এমন লোকের সাথে উনার মতন সাধারণ মানুষের টক্কর নেওয়াটা কতটা অন্যায় হয়েছে সেটা তিনি বিগত মাস ধরে হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাছাড়া প্রথমবার তিনি যখন হৃদ খানের মুখোমুখি হয়েছিল তখন বেশ অপদস্থক হয়েছিল উনাদের করা কর্মের জন্য। এরপর থেকে হাফেজ সাহেবের প্রতিটা দিনই ভয় কাটে এই ভেবে না জানি আবার কবে হামলে পড়ে হৃদ খান নামক আতঙ্ক। হাফেজ সাহেব বুঝতে পারছেন 1.5 বছর আগে সেদিন রাতে উনারা ভুল করেছিল হৃদ খানের বিয়ে ওই অপরিচিত মেয়েটির সাথে দিয়ে। কিন্তু উনার বাবাও বাকি করত
জনের অবস্থাই এমন ছিল যে কেউ দুজনকে একসঙ্গে ওই অবস্থায় দেখলে ভাবত তারা দুজন নষ্টামি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে পালিয়েছে আহত হয়ে। যেমন ভুলের জন্য হাফেজ সাহেবের বাবা বিয়ে দিয়েছিল জনের। তিনি মনে করেছিল অপরিচিত মেয়েটি হৃদ খানের গার্লফ্রেন্ড হয়তো, কিন্তু কে জানত তারা কেউ পূর্ব পরিচিত নয়। উনাদের ভুলের জন্য আজ উনি বেশ অনুতপ্ত। হৃদের কাছে বেশ কয়েকবার মাফ চেয়েছিল এই নিয়ে, কিন্তু হৃদ মাফ করেনি, বরং উল্টো উনাকে হুমকি স্বরূপ বলেছে তার বউ চায়। হয় হৃদ খানের বউ খোঁজে এনে দিতে, না হয় হাফেজ সাহেবের রক্ষা ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত হৃদ খান তার বউকে খুঁজে পাচ্ছে। চক্রের ভেড়া জালে ফেসে গেছেন তিনি। ভালো করতে গিয়ে উল্টো খারাপ হল। এবার হৃদ খানের বউকে কোথায় খুঁজবে কে জানে। নাম ঠিকানা কিছুই জানা নেই উনার মেয়েটির। তারপর আবার ওই রাতের দেখা একটু করে মেয়েটির চেহারাটাও ভুলে গেছেন তিনি। অসহায় হাফেজ সাহেবের শেষ রক্ষা আর হচ্ছে না হৃদ খানের হাত থেকে। যে মেয়ে বিয়ে করেই অসুস্থ স্বামীকে রেখে পালিয়ে যায়, সে মেয়ে আর যাই হোক না কেন কখনোই হৃদ খানের কাছে স্বেচ্ছায় ধরা দিবে না, এতটা নিশ্চিত। এবার অপরিচিত মেয়েটি যদি স্বেচ্ছায় স্বামীর খোঁজ না করে তাহলে তাকে পাওয়া অনিশ্চিত। এমন হলে তো হৃদ খান তার বউকে ইহকালেও খুঁজে পাবে না, আর না উনার শেষ রক্ষা হবে। অসহায় হাফেজ সাহেবের ভিতর মুচড়ে উঠে এলোমেলো চিন্তার ভয়। হৃদের ভয়ানক হুমকিতে আতঙ্কে আছেন উনি। কি করে হৃদ খানের লুকায়িত বউকে খুঁজে বের করা যায় সেই চিন্তায় বিগত মাস ধরে বাসায় যায় না। বাড়িতেও ঠিকঠাক ফোন করে কথা বলে না। রাজশাহী থাকছে নিজের আম বাগানে। এমনকি হাফেজ সাহেবের ফোনটাও চুরি হয়ে গেছে হৃদের বাসায় আসার প্রথম দিনই। কিন্তু চিন্তায় এখনও নিজের জন্য একটা ফোন কেনা হয়নি উনার, আর না রেজিস্ট্রার করা সিমটা উঠানোর হয়েছে। অফিসের ফোন দিয়েই একটু আধটু কথা বলে বাসায় ব্যাস এতটুকুই। কিন্তু এখন আবার কেন হৃদ খান দ্বিতীয়বারের মতন উনাকে ডেকেছেন সেটাও উনি বুঝতে পারছেন। আর সেজন্যই উনি এতটা ভয় আছেন এই নিয়ে, যদি হৃদ খান নিজের বউকে খুঁজে পাওয়ার কথা জানতে চায় উনার কাছে তাহলে উনি কি উত্তর দিবে? কোথায় থেকে খুঁজে আনবে হৃদ খানের লুকায়িত বউকে? এমন পরিচয়হীন বউকে খুঁজে পাওয়া আদৌ সম্ভব কারো পক্ষে? ভীষণ বাজে ভাবে ফেসে গেছেন হাফেজ সাহেব। সেই চিন্তা এসির নিচে বসেও ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। হৃদ উনার সামনেই বসে, বেশ শান্ত আর গম্ভীর। হাফেজ সাহেবকে ঘামতে দেখে সোজা হয়ে বসল। টি টেবিলে উপর কফির মগটা হালকা হাতে হাফেজ সাহেবের দিকে এগিয়ে দিতে দিতে বলল, রিল্যাক্স হাফেজ সাহেব, ভয় পাচ্ছেন কেন? আমি কিছু করি নাই তো। আপাতত আপনাকে কিছু করার ইচ্ছেও নেই আমার। তবে বউকে খুঁজে না পেলে অবশ্যই করব। রক্ষা নেই। নিন এবার কফিটা খান, আর মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবেন। তারপর কপাল ভালো থাকলে সুস্থ সবল বাসায় ফিরবেন, আর নয়তো আপনি আর ভাগ্য যা আছে তাই। হৃদের হেয়ালি কথায় হাফেজ সাহেবের ভয় আরও জোরালো হলো। এমন ভয়ানক হুমকিতে উনার গায়ের পশম কাটা দিয়ে উঠল। জোরসর অবস্থায় বসে থেকেও মৃদু কম্পন দেখা গেল উনার পায়ে। শুকনো গলা হা হা করে করল তৃষার তুপে তৎক্ষণাৎ। তিনি ঠোঁট নাড়িয়ে কিছু বলতে গিয়েও গলা চেপে আসল অদৃশ্য ভয়। হৃদ হাত বাড়িয়ে কফির মগটা এগিয়ে দিয়ে পুনরায় গা এলিয়ে সোফায় বসতে বসতে হাফেজ সাহেবের কাছে মনের দুঃখ প্রকাশ করার মতো হতাশ গলায় বলে, বুঝলেন হাফেজ সাহেব, বেয়াদব বউয়ের চক্রে ফেসে গেছি আমি। না তাকে হাতে পাচ্ছি আর না শান্তিতে থাকতে পারছি। এমনকি শান্তিতে ঘুমাতেও পারছি না, প্রচুর ডিস্টার্ব করে স্বপ্নে। আচ্ছা আপনিই বলুন, এমন ডিস্টার্বের বউ কি কারো হয়? আপনার বউ কি আপনাকে ডিস্টার্ব করে? আমার বউয়ের মতো বেয়াদব মহিলা? হৃদের হতাশতায় বিস্মিত হাফেজ সাহেব। শক্তপোক্ত হৃদ খানও যে কারো জন্য এতটা ছটফট করতে পারে সেটা তিনি আজ নিজের চোখে দেখল। এত হুলস্থুল করে কেন হৃদ খানের বউকে চায় এবার তিনি বুঝতে পারছেন। তারপর মুখে কিছু বললেন না হৃদের ভয়ে। শুধু হৃদের কথার অসম্মতি দিয়ে মাথা নাড়িয়ে না বুঝার, যার অর্থ ওনার বউ বেয়াদব নয়, হৃদের বউয়ের মতন। হাফেজ সাহেবের সম্মতিতে হৃদের হেয়ালিপোনা আরও বাড়ল। দায়সারা গলায় বলল, এজন্য তো বেয়াদব বউকে লাগবে আমার। স্বামীর দায়িত্ব পালন করব, বউ পিঠিয়ে সভ্য বানাব। আপনি বরং ঝটপট আমার কিছু প্রশ্নের উত্তর দিন। জোরসর অবস্থায় কোনো রকম উত্তর করল হাফেজ সাহেব, বলল, জি গুড। তো সোজা কথায় আসি। আপনারা যে মেয়েটির সাথে আমার বিয়ে দিয়েছিলেন, মানে আমার বউ, তার কাছে কি কোনো রকম ফোন দেখেছিলেন সেদিন রাতে? বা কারো নাম শুনেছেন মেয়েটির মুখে? হৃদের প্রশ্নে তৎক্ষণাৎ উত্তর করল না হাফেজ সাহেব, বরং কপাল কুঁচকি সময় নিয়ে চিন্তা করল সেদিন রাগে মেয়েটির কাছে তারা কোনো ফোন দেখেছিল কিনা।
উনার যতটুকু মনে পড়ে মেয়েটির কাছে কোনো ফোন ছিল না, বরং উল্টো মেয়েটির উনার কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে। তবে মেয়েটির মুখে কারো নাম শুনেনি তিনি। হাফেজ সাহেব সময় নিয়ে অনেকটা ভেবে মনে করতে চেয়ে হৃদের প্রশ্নের উত্তরের বলল, না স্যার, মেয়েটির কাছে কোনো ফোন ছিল না আর না কারো নাম শুনেছি, বরং মেয়েটি আমার ও আমার স্ত্রী কাছে ফোনের জন্য সাহায্য চেয়েছিল কোথাও ফোন করতে। খুব সম্ভবত নিজের পরিবারের কাছে হবে। আপনারা ফোন দিয়েছিলেন? জি। অধৈর্যের ন্যায় হৃদ শুধালো। মেয়েটি কোথায় ফোন দিয়েছিল শুনেছেন কিছু? না স্যার, আমি বলতে পারবো না কিছু। আমার ওয়াইফ মেয়েটিকে আমার ফোন দিয়েছিল বাসায় ফোন করতে, এবার আমি বলতে পারবো না মেয়েটি সেদিন ফোন দিয়েছিল কিনা। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ কিছুই বলল না হৃদ, বরং ধীরে হৃদকে গম্ভীর থেকে আরও গম্ভীর দেখাল। বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বলল, আপনার ফোনটা আমাকে দেন। হৃদের গম্ভীর কথায় কাচুমাচু করে হাফেজ সাহেব বলল, আসলে স্যার আমার ফোনটা চুরি হয়ে গেছে আপনার বাড়িতে প্রথম দিন আসতে গিয়ে। এরপর আর নতুন ফোন কেনা হয়নি, আমার সিমটাও উঠানো হয়নি, এজন্য ফোনটা আপাতত আমার কাছে নেই। হাফেজ সাহেবের কথায় তৎক্ষণাৎ বিরক্তি ভাঁজ পড়ল হৃদের কপালে। একটার পর একটা ঝামেলা লেগেই যাচ্ছে, কিছুতে সহজ হচ্ছে না বউকে খোঁজা। বিরক্তি নিয়েই হৃদ গলা উঁচিয়ে হাত ছেড়ে আসিফকে ডাকল। বাহিরেই ছিল আসিফ, হঠাৎই হৃদের হাত ছাড়া ডাকায় তৎক্ষণাৎ দৌড়ে আসল সে। হাফেজ সাহেব হৃদকে আসিফকে ডাকতে দেখে ভয়ে সিটিয়ে যায়। এক মুহূর্তের জন্য তিনি মনে করেছিল এই বুঝি হৃদ আসিফকে ডাকছে উনাকে বন্দি করার জন্য। কিন্তু হৃদ তেমন কিছুই করল না, বরং আসিফ আসতেই হৃদ নিজের তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে বলল, আসিফ, হাফেজ সাহেবকে নিয়ে যা তোর সাথে। প্রথমে উনার রেজিস্ট্রার সিমটা উঠাবি, তারপর 2017 সালের নভেম্বরের 2 তারিখ থেকে 3 তারিখের সকল কল রেকর্ড বের করবি সিম অফিস থেকে। এরপর সময় ধরে নভেম্বরের 2 তারিখ রাত 9টা পর থেকে নভেম্বরের 3 তারিখ সকাল 6টা পর্যন্ত বিগত 10 ঘন্টার যতগুলো কল লিস্টে থাকবে সবগুলোর একটা তালিকা করবি। কারণ আমরা হাফেজ সাহেবের বাসায় রাত 9টার পরে উঠেছিলাম, আর তোর ভাবি আমাকে রেখে পালিয়েছিল খুব সম্ভবত সকাল 5টা আগে। মেয়েটি অপরিচিত এলাকায় একা তো পালাতে সাহস করবে না, তাই নিশ্চয়ই কেউ নিতে এসেছিল যাকে তোর ভাবি সেরাতে ফোন করে বলেছিল নিতে আসতে। এবার তার নাম্বারও অবশ্যই থাকবে কল লিস্টে, এজন্য আমার শুধু ওই রাতের কল রেকর্ডটা চায়। তুই সেরাতের লিস্টে থাকা নাম্বারগুলোতে একটা একটা করে সবাইকে কল দিয়ে জিজ্ঞাসা করবি রিক্তা ইসলাম মায়া আছে কিনা। যদি পরিবারের কেউ হয় তাহলে অবশ্য বলবে আছে। আরেকটা কথা, লিস্টে যদি কোনো সন্দেহজনক নাম্বার দেখিস যে একই নাম্বার থেকে বেশ কয়েকবার কল আসা যাওয়া করেছে এমন, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবি, আমি নিজে কল দিব। মনে থাকবে ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে তাকালো হাফেজ সাহেবের দিকে। আপনি আমার সাথে আসুন। বিস্মিত হাফেজ সাহেব ঘোর ভাঙল আসিফের ডাকে। তিনি বিস্মিত নয়নে তাকিয়ে ছিল হৃদের দিকে। হৃদ খানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্কে এতদিন মানুষের কাছে শুনে এসেছে, আজ নিজের চোখে দেখল। হাফেজ সাহেবের তো কখনো মাথায় আসেনি যে এমনভাবেও কাউকে খোঁজা যায় সেটি। হাফেজ সাহেব কিছুটা আশ্বস্ত হল এই ভেবে যে এবার হয়তো মেয়েটির আসল পরিচয় পাওয়া যাবে অবশেষে। যদি মেয়েটি সেরাতে কোথাও ফোন করে থাকে তাহলে অবশ্যই কল লিস্টে থাকবে, আর এতে হাফেজ সাহেবও রক্ষা পাবে হৃদ খানের কবল হতে। কিন্তু অপরিচিত মেয়েটির জন্য বেশ মায়া হল উনার। আহা বেচারি, এখনও জানেই না সে কার হাতে পড়েছে। হৃদ খান যা মানুষ এই জীবনেও রক্ষা দিবে না মেয়েটিকে। এত হুলস্থুল পাকিয়ে বউকে খোঁজে সহজে ছেড়ে দিবে এটা চিন্তা করাও ভুল। অবশ্যই হৃদ খান নিজের কাছে রাখার জন্যই এত অধৈর্য হয়ে বউকে খুঁজছে। তবে আল্লাহ মেয়েটির সহায় হোক, অন্তত হৃদ খানকে সারাজীবন হজম করার মতো ধৈর্য দান করুক, আমিন। হাফেজ সাহেব আসিফের পিছন যেতে যেতে মনে মনে বেশ করে দোয়া করল হৃদের অপরিচিত বউয়ের জন্য। টিল্ড সকল তথ্য জোগাড় করতে করতে রাত 1টার ঊর্ধ্বে গেল সময়ে। হাফেজ সাহেবের সিমের কল রেকর্ডের লিস্ট এখন আসিফের হাতে। সেটাই মূলত হৃদকে দেওয়ার জন্যই হৃদের বাড়িতে ঢুকল আসিফ। সারাদিন এই বিষয়ে তথ্য জোগাড় করতে করতে সময় পার হল তার। তারপরও বিন্দুমাত্র বিরক্তির রেশ দেখা গেল না আসিফের চেহারায়, বরং হৃদের দেওয়া কাজগুলো ঠিকঠাক করতে পেরে সন্তুষ্ট সে। হাতে থাকা কল লিস্টের কাগজটায় পরপর কয়েকবার চোখ বুলাল আসিফ। হৃদের কথা মতো 2 তারিখ থেকে 3 তারিখের রাত থেকে সকাল অবধি সকল কল রেকর্ডের লিস্ট বের করল সর্বমোট 20টার মতো, যার মধ্যে 4টা ছিল হাফেজ সাহেবের অফিস কল।
দুটো ছিল পারিবারিক কল, বাকি দুটো ছিল আসিফের নাম্বার দেওয়া হৃদের কল, যেটা হৃদ ৩ তারিখ সকাল বেলা ৭টার দিকে করেছিল ওকে। কিন্তু বাকি ১২টা কলই ছিল একই নাম্বার থেকে আদান প্রদান করা, তাও রাত ৩টা থেকে ভোর ৫ পর্যন্ত করা সবগুলো। আসিফের যদি খুব বেশি ভুল না হয়ে থাকে তাহলে এই নাম্বারের অনুসন্ধান করলেই পাওয়া যাবে তার হৃদ ভাইয়ের হারিয়ে যাওয়া বউকে। নিশ্চয়ই মেয়েটি তার কোনো আপনজনদের ফোন করেছিল এই নাম্বার থেকে, এমনটাই আসিফের ধারণা। আর এজন্যই আসিফ সন্দেহভাজক নাম্বার দেখে হৃদের কাছে নিয়ে যাচ্ছে, কারণ হৃদ ভাই বলেছিল তাকে কোনো নাম্বারে সন্দেহ থাকলে নিয়ে যেতে তার কাছে, হৃদ নিজে কল করবে সেই নাম্বারে। আর লিস্টে থাকা বাকি নাম্বারগুলোতে আসিফ নিজের কল করে সকল তথ্য জোগাড় করেছে। ভালোভাবেই করেছে। সেই নাম্বারগুলোর মধ্যে কেউই রিক্তা ইসলাম মায়া নামে কোনো মেয়েকে চিনে না, এটাও শিওর হয়েছে আসিফ। ভাই কাজে বিঘ্ন ঘটায় মোটা ফাইলের উপর থেকে হালকা কপাল কুঁচকে চোখ তুলে আসিফের দিকে তাকায় হৃদ। তখনই চোখ পড়ল আসিফের ক্লান্ত মুখখানা। এত রাতে হঠাৎ আসিফের উপস্থিতিটা তখনও বুঝল না হৃদ, তাই হালকা কপাল কুঁচকে তাকিয়েই থাকল আসিফের দিকে জিজ্ঞেসু দৃষ্টিতে। আসিফ হৃদের দৃষ্টির মানে বুঝতে পেরে আস্তে করে হাতে থাকা কল লিস্টের কাগজটা হৃদের দিকে এগিয়ে, ভাই আপনার কথা মতো এখানে হাফেজ সাহেব কল রেকর্ড আছে সেদিন রাতের, আপনি একটু চেক করে নিন। হৃদের কুঞ্জিত কপালের ভাঁজ শিথিল হল মুহূর্তেই। বুঝতে পারল আসিফের হঠাৎ মধ্যরাতে আগমনের কারণটা। হৃদ মুখে কিছু বলল না, আর না বিরক্তি প্রকাশ করল, শুধু গম্ভীর হাত বাড়িয়ে কাগজ দুটো নিল নিজের কাছে। কালো গুটি অক্ষরে প্রিন্ট করা নাম্বারগুলোতে চোখ বুলাতেই আসিফ পুনরায় বলে ওঠে, ভাই এখানে টোটাল ২০টা নাম্বারের মতন আছে সেদিন রাতের। ৪টা হাফেজ সাহেবের অফিস কল ছিল, দুটো পারিবারিক কল, আর লাস্ট দুটো কল আপনি আমার নাম্বারে করেছিলেন। আমি সবগুলো নাম্বারেই ফোন করে শিওর হয়েছি, শুধু একটা নাম্বার ছাড়া। কল লিস্টে পরপর ১২টা কল রেকর্ড আছে একই নাম্বার থেকে, তাও রাত ৩টা থেকে ভোর ৫ সময়ের করা সেগুলো। আমার মনে হয় কি ভাই, এই নাম্বারেই সেদিন রাতে হয়তো ভাবি ফোন করেছিল কাউকে। আপনি এই নাম্বারে কল করলে হয়তো ভাবির খোঁজ পাওয়া যেতে পা। আসিফের কথা শেষ করার আগে গম্ভীর গলায় আওয়াজ তুলল হৃদ। শক্ত গলায় বলল, তোর ফোন দে। জি ভাই, নিন। হাতের ফোনটি তৎক্ষণাৎ হৃদের দিকে এগিয়ে দিল আসিফ। ফোন হাতে পেয়েই যেন হৃদের গম্ভীরতা আরও বাড়ল। গম্ভীর হৃদকে দেখেও আসিফ বুঝতে পারল না তার মনে অবস্থা। হৃদ অনেকটা শান্ত ভঙ্গিতে কল লাগালো কল লিস্টে থাকে সেই সন্দেহপূর্ণ নাম্বারটিতে। অল্প সময়ের মধ্যেই শোনা গেল মেয়েলি সুন্দর কণ্ঠে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন, ধন্যবাদ। দ্য নাম্বার ইজ ডায়াল ক্যান নট। এতটুকু বলতেই অধৈর্যে ন্যায় কল কেটে দেয় হৃদ। শান্ত থাকা ফেসটা খিচে মেজাজ চড়ে উঠে তৎক্ষণাৎ। বিরক্তির রাগ নিয়ে অধৈর্য হাতে পুনরায় কল লাগায় একই নাম্বারে, কিন্তু এবারও সেইম কথাটায় বলল ফোনের ওপাশে মেয়েটি। হৃদ মেজাজ হারালো রাগে, তাই খিচে ঠাস করে ফোনটি সামনেটি টেবিলে উপর ছুঁড়ে মারতে মারতে বলল, আইশোয়ার আসিফ, তোর বেয়াদব ভাবিকে খোঁজে ফেলে আমি তাকে আরও দুটো থাপ্পড় বেশি মারব, আমাকে এত হেনস্ত করার দায়। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে সে, বেয়াদব বউ কোথাকার। কথাগুলো রাগের মাথায় বলেই রি রি করে উঠে দাঁড়ালো মেজাজে। শান্ত থাকা মানুষটা যেন হুট করেই অশান্ত হয়ে উঠল, শেষ আশার আলো নিভে যেতে। শেষ ভরসা ছিল এই নাম্বারটা, এবার এটাও বন্ধ। কোথায় থেকে মেয়েটিকে খুঁজবে তাও বুঝতে পারছে না হৃদ। এমন পলাতক বউয়ের খপ্পরে কেউ পড়ে, উফফো, কোনোভাবেই যেন হৃদ মেয়েটির খোঁজ পাচ্ছে না, যার জন্য হৃদকে আরও ব্যাকুল করে তুলছে মেয়েটিকে খুঁজে পাওয়ার। হৃদ তিরতির মেজাজে উঠে দাঁড়াল, আসিফকে পাশ ডিঙ্গিয়ে সোজা হয়ে দাঁড়াল খোলা বাগানের বাংলোতে। ঠোঁট গোল করে পরপর তপ্ত শ্বাস ফেলল স্থির হতে। নিজেকে কতটা শান্ত করতে পারল জানা নেই হৃদের। তবে তখনই হৃদ পুনরায় চেতন গলায় আওড়াল আসিফের উদ্দেশ্য, আসিফ, লাস্ট নাম্বারটার সকল ডিটেইলস বের কর সিম অফিসে গিয়ে। রেজিস্ট্রার সিম, তাহলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে কলকাতার। আর জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে কলকাতার নাম, ঠিকানা, ছবি, বাড়ি ঘর ১৪ গোষ্ঠীর তথ্য চায় আমার। এই নাম্বারদাতার পরিচয় ধরে অবশ্য মেয়েটি অবধি পৌঁছানো যাবে। বুঝতে পেরেছিস? হৃদের তীক্ষ্ণ বুদ্ধিতে হতবুদ্ধি আসিফ। এতটা গভীরভাবে আসিফের কল্পনাতেও চিন্তা আসেনি যে এভাবেও কাউকে খুঁজে বের করা যায়। হতবুদ্ধি আসিফ হৃদের খিচে থাকা চেহারাটার দিকে অবাক চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানায়, জি ভাই, বলে
আসিফ জায়গা ছেড়ে প্রস্থান করতেই হৃদ পকেটে হাত গুজে দাঁড়াল সোজা হয়ে। শক্ত মেজাজে দাঁতে দাঁত পিষে আওড়াল। অনেক তো পালালেন ম্যাডাম, পারলে এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান। আপনার পায়ের শিকল টানব আমি, দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন আমার থেকে। যদি আপনি আমার সন্দেহ করা মানুষটা হন, তাহলে আইসোয়ার প্রাণ নিয়ে বাঁচতে পারবন না আপনি। জান খেয়ে ফেলব, তারপরও নিস্তার দিব না। আসিফ বলতে বলতে থেমে যায় হৃদের নিশ্চিল অবস্থা দেখে। কারণ ততক্ষণে হৃদ ল্যাপটপের কিবোর্ডের উপর কপালে ঠেকিয়ে গা ছেড়ে পড়ে রইল প্রশ্ন করার থেকে। অস্থির আসিফ দ্রুত পায়ে এগিয়ে আসল হৃদের দিকে। আতঙ্কিত হাতের ভাই ভাই করে ডাকতে লাগল হৃদের কাঁধ চেপে। হৃদকে স্পর্শ করে আসিফ বুঝতে পারল হৃদের বেগতিক শরীর তীব্র কম্পন হওয়ার বিষয়টা। হতভম্ব আসিফ মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে গেল হৃদের সারাশব্দ পাচ্ছে না বলে। আতঙ্কিত মুখ তুলে চাইল হৃদের দিকে। নিশ্চিল হৃদকে দেখে আসিফ তখনও ঠাহর করতে পারছে না আসলে হয়েছে কি। হৃদ কি মায়া ভাবির মৃত্যুতে বেহুশ হয়ে গেল নাকি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক করল? কোনটা? আচ্ছা হৃদ ভাই কি সত্যিই মেয়েটাকে পছন্দ করত? হয়তো করত, নয়তো কেউ যদি কাউকে পছন্দই না করে তাহলে মানুষ তো এমনই আর এতটা ফুটবল হয় না, তাই না? তাহলে বলা যায় হৃদ ভাই ভাবিকে পছন্দের থেকেও বেশি কিছু করত, হয়তো ভালোবাসত। নিজের চিন্তা ভাবনায় নিজেই চমকে উঠা নেয় আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো আসিফ। হায় সর্বনাশ হয়ে যাবে, যদি হৃদ মায়াকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তো তাহলে হৃদ ভাইকে একা আসিফের পক্ষে সামলানো মুশকিল হয়ে উঠবে। কারণ হৃদ খান কারো কথা শোনার মানুষ নয়। আসিফ মনের সংকীর্ণ ভয়ে চিন্তা করল হৃদের মাকে ফোন করবে কিনা। তিনি তো বাংলাদেশেই আছেন মনে হয়। আসিফ কি একবার কথা বলে দেখবে, জানাবে হৃদ ভাইয়ের বর্তমান অবস্থার বিষয়টা। নাকি হৃদ ভাই রাগারাগি করবে উনার মাকে এই বিষয়ে কিছু জানালে। আসিফ তীব্র দ্বিধায় পড়ে একটু অপেক্ষা করার চিন্তা করল। হৃদকে হসপিটালে নিয়ে যাবে বলে ভয়ার্ত মুখে হৃদের দিকে চাইল। হৃদের কাঁধে হাতটা নাড়িয়ে তখনই আস্তে আস্তে করে হৃদকে ডাকতে লাগল ভয়ে ভয়ে। জোরস্বর আসিফের অবস্থা কাহিল বিষণ্ণ চিন্তায়। এসির মধ্যেও কপালের কার্নিশ বেয়ে ঘাম ধরধর। বিষণ্ণ আসিফের চিন্তা আরও বেড়ে গেল যখন অনেকটা ডাকার পরও হৃদের কোনো রেসপন্স পেল না। ভয়ার্ত আসিফ তখনই শিওর হল যে আসলেই কোনো কিছু ঠিক নেই, দ্রুত হৃদকে হসপিটালের শিফট করার দরকার। উত্তেজিত আসিফ যখন দ্রুততার সঙ্গে নিজের পকেট থেকে ফোন নিয়ে অস্থিরতায় কল দিতে চাইল বডিগার্ডদের, কিন্তু তখনই মাঝে কল আসলো আরিফের। তাড়াহুড়ো কোনো কিছু না ভেবেই উত্তেজিত আসিফ তৎক্ষণাৎ ফোন রিসিভ করল আরিফের। মায়ার খবরটা একফাঁকে আরিফ থেকে নিতে চাইল, কিন্তু তার আগেই ফোনের ওপাশ থেকে আরিফ সালাম দিয়ে আসিফের উদ্দেশ্য বলতে লাগল। সরি ভাই, আপনি তখন আমায় কল দিয়েছিলেন, আসলে একটু ব্যস্ত ছিলাম হসপিটালের কাজে, এজন্য ফোনটা সাইলেন্ট ছিল, আপনার কলটাও রিসিভ করতে পারেনি। আপনি কিছু বলবেন ভাই? অস্থির আসিফ তৎপর মুখ খুলে বলল। হ্যাঁ হ্যাঁ, ভাবির লাশ কি তোমরা দাফন করে ফেলেছ নাকি করবে? ফোনের ওপাশে শান্ত থাকা আরিফ হঠাৎ চমকে উঠল আসিফের মুখে ভাবির লাশের কথাটা শুনে। এক মুহূর্তের জন্য আরিফও বোকা বনে গেল। কোন ভাবির লাশ দাফন করার কথা ছিল তার? আর কার কথাই বা জিজ্ঞাসা করছে আরিফকে? কে বা মরল? তাছাড়া আরিফের জানা মতে আসিফের সম্পর্কে ভাবি হয় এমন কোনো নারীকেই তো সে চিনে না। তাহলে কার কথা আসিফ এতটা অস্থিরতায় জিজ্ঞাসা করছে? হতবাক আরিফ আসিফের কথা বুঝতে না পেরে অবুঝ গলায় প্রশ্ন করল। কার কথা জিজ্ঞাসা করছেন ভাই? কে মারা গেছে? আমি তো কাউকে চিনতে পারছি না। আমার কাছে তো কারো মৃত্যু সংবাদ আসেনি ভাই। আরিফের কথায় খানিকটা চমকিত ন্যায় আসিফ শুধাল। মানে, তুমি না বললে তুমি হসপিটালের আছো, আর আমার কাছে খবর আসলো তোমার পরিবারের কে জানি মারা গেল আজ। এজন্য মূলত তোমার খোঁজ খবর নিতে কল দিয়েছিলাম আর কি। না ভাই, আপনি হয়তো ভুল শুনেছেন কোথাও থেকে। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, কারও কিছু হয়নি। তবে আমি হসপিটালের আছি কারণ আমার বোনের হবু শ্বশুর শাশুড়ি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছিল, তাই ওদের নিয়ে আপাতত হসপিটালের আছি। এখন অবশ্য উনারাও ঠিক আছে। তবে আপনাকে যে বা যারা আমার পরিবারের সম্পর্কে বলেছে তারা হয়তো ভুল তথ্য দিয়েছে। আরিফের কথায় আশার আলো জেগে উঠল আসিফের মনে। মায়ার কথা উল্লেখ করে শিওর হতে বলল। তুমি শিওর তোমার পরিবারের সবাই ভালো আছে? না মানে, আমি শুনেছিলাম তোমার ছোট বোন মায়া নাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজ সকালে। হতবাক আরিফ খানিকটা বিরক্তবোধ করল মায়াকে নিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ শুনে। সে মাত্র কিছুক্ষণ আগেই মায়া ও তার পরিবারের সঙ্গে কথা বলেছে।
মায়া, জুই দুজনই চট্টগ্রামে চলে যাবে আজ রাতের ট্রেনে। এজন্য সবকিছু বুঝিয়ে বাঝিয়ে দিচ্ছিল আরিফ কিভাবে কি করবে, অথচ তার জীবিত বোনের মৃত্যুর সংবাদ দিচ্ছেন অন্য কেউ, তাও রাজনৈতিক দলে কেউ। এমন ফাউল সংবাদগুলাকে ছড়াকে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে কিন্তু কেন? আরিফ তো রাজনৈতিক করে না, তাও রাজনৈতিক দলে কেউ। এমন ফাউল সংবাদগুলাকে ছড়াকে জানে। তারপর আবার আরিফের বোনকে নিয়ে কিন্তু কেন? আরিফ তো রাজনৈতিক করে না, সে একজন সাধারণ মানুষ, তাহলে তার পরিবারের সম্পর্কে কার এত মাতামাতি থাকতে পারে? তাও তার ছোট অবুঝ বোনকে নিয়ে। আরিফ অনেকটা নাখুশ গলায় আসিফকে শুধিয়ে বলল, না ভাই, আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ছোট জীবিত আছে, মাত্র কিছুক্ষণ আগে কথা বললাম। আপনি ভুল শুনেছেন। আমা। আরিফের কল কেটে গেল ততক্ষণে, কারণ তাড়াহুড়ো কল কেটে দিল আসিফ নিজেই। মায়ার জীবিত থাকার খবরটা হৃদকে দিতে উত্তেজিত ভঙ্গিতে হৃদের কাঁধ চাপল আসিফ। তাড়াহুড়ো বলতে লাগল, ভাই, ভাবির কিছু হয়নি, উনি বেঁচে আছেন। আরিফের সাথে মাত্রই আমার কথা হলো, ভাবি নাকি ঠিক আছে, নিজের বাড়িতে আছেন। ভাই, আমাদের লোক ভাবির সঠিক তথ্য জোগাড় করতে পারেনি, কোথাও ভুল করেছে ওরা। ভাই, আপনি শুনছেন? ভাই, ভাই। হৃদকে ধাক্কিয়েও যখন কোনো সাড়াশব্দ পেল না আসিফ, তখন তৎক্ষণাৎ আতঙ্কের ন্যায় কল লাগালো বডিগার্ডদের। মুহূর্তের মাঝে হৃদকে বেহুশ অবস্থায় অফিস থেকে হসপিটালের শিফট করানো হলো ইমার্জেন্সিতে। দীর্ঘ সময় নিয়ে হৃদের চেকআপ করে রিপোর্ট দেখে ডক্টর আসিফকে জানালো, অতিরিক্ত মানসিক চাপ আর টেনশনের কারণে কয়েক সেকেন্ড জন্য হৃদের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে জায়গায়, যার জন্য বিগত কয়েক ঘণ্টা ঘুমের ইনজেকশন দিয়ে যাবে হৃদের রেস্ট টাইম। তবে হৃদকে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার জন্য কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করলেন ডক্টরা। এতে করে নেক্সট টাইম হৃদের প্রাণঘাতীয় হতে পারে বলে জানালেন ডক্টরা। অস্থির, হতবুদ্ধি আসিফ শিথিল হয়ে গেল ডক্টরের কথায়। কি পরিমাণ মানসিক চাপে পড়লে হৃদ খানের মতন একটা শক্তপোক্ত মানুষের হার্ট ব্লক হয়ে জ্ঞান হারিয়ে সোজা হসপিটালে বেডে পড়ে থাকে, সেটা সত্যি আসিফের ধারণা বাইরে। সে এখনও ধারণা করতে পারছে না হৃদের ভিতরকার অস্থিরতাটা। তবে আসিফ অন্তত এতটা বুঝতে পারছে যে হৃদ খানের জীবনে মায়া নামক মেয়েটির প্রভাব অনেক জুড়েই রয়েছে। হয়তো আসিফের ধারণাও নেই এতটা জুড়ে আছে। চিন্তিত আসিফ হৃদের কেবিনের সোফায় বসে থাকল মাথা ঝুঁকে। বাহিরে বডিগার্ড পাহারায়, পরিবারের কেউ আসেনি, কারণ আসিফ এখনও হৃদের পরিবারের কাউকে জানায়নি, জানাবেও না কিছু কারণবশত। তাছাড়া ডক্টর বলেছে রাতের মধ্যেই হৃদের জ্ঞান ফিরবে। হৃদের জ্ঞান ফিরলে আসিফ কি জবাব দিবে সেটা নিয়েও আপাতত সে চিন্তিত। মানছে আসিফের একটা ভুলের জন্য তার হৃদ ভাই আজ হসপিটালের, কিন্তু এতে তো আসিফেরও কোনো হাত ছিল না। আসিফ তো সত্যি জানত না সবটা বিষয়গুলো এমন বাজেভাবে ঘটে যাবে। ওদের লোক যে এতটা ভুল তথ্য নিয়ে আসবে কে জানত। এখন আসিফের জন্য সবচেয়ে ভয় বিষয় হল হৃদের জ্ঞান ফিরার পর যদি হৃদ শুনতে পায় আসিফের দেওয়া সংবাদটা সম্পূর্ণ মিথ্যা, আসলে এমন কিছুই হয়নি, মায়াও সুস্থ এবং জীবিত আছে, তাহলে নিশ্চিত তাণ্ডবের ঘূর্ণিঝড় বয়ে যাবে আসিফের উপর দিয়ে হৃদকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য। আল্লাহ মালুম তখন আসিফের কি হয়। চিন্তিত আসিফের বিষণ্ণতা ঘোরে মাঝে কাটল বিগত ৮ ঘণ্টা। হৃদের হুঁশ ফিরল প্রায় ৮ ঘণ্টা পর। তখন রাত ১টার কাটায়। হৃদের জ্ঞান ফিরতে দেখে আসিফ সুস্থির হতে গিয়েও হতে পারল না তীব্র চিন্তায়। ডক্টর হৃদের নর্মাল চেকআপ করে যেতেই আসিফ ভয়ে জোরসর অবস্থা হৃদের দিকে তাকায় সত্যিটা বলার জন্য। কিন্তু তখন হৃদের হার্ট ব্লক হওয়ার জন্য শ্বাসকষ্ট হয়ে উঠেছিল একটা সময়, যার জন্য অক্সিজেন মাস্ক লাগাতে হয়েছে হৃদকে। দুর্বলতায় এখনও অক্সিজেন মাস্ক দিয়েই শ্বাস টানছে হৃদ। তবে এর মধ্যে হাত পা নাড়িয়ে হৃদকে উঠে বসার চেষ্টা করতে দেখে তৎক্ষণাৎ আসিফ এগিয়ে আসল সাহায্য করতে চেয়ে, কিন্তু পথেই হৃদ নিজের ফুটবল হাতে ইশারায় থামিয়ে দেয় আসিফকে এবং নিজে নিজেই উঠে বসে বেডে পিঠ ঠেকিয়ে তৎপর মুখ থেকে মাস্ক খুলে গলায় ঝুলায়। বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাড় বেঁকে আসিফের দিকে শূন্য নিশ্চল দৃষ্টিতে চেয়ে থেকে ছোট শব্দে বলল, গাড়ি বের কর আসিফ। আমি বের হব। চমকিত ন্যায় আসিফ শুধাল, কেন ভাই, আপনার শরীর তো এখনও ফুটবল। তোরে বাড়তি কথা বলতে বলি নাই আমি, দ্রুত গাড়ি বের করতে বলছি। আশুগঞ্জ যাব আমি। হৃদের গাড়ি বের করার কারণটা বুঝতে পেরে মুহূর্তে ভয়ে চুপসে যায় আসিফ। মায়া খোঁজে হৃদ যে আশুগঞ্জ অবধি যেতে চায় সেটা ঠিক বুঝল আসিফ। কিন্তু হৃদ তো আর জানে না মায়া আসলেই জীবিত আছে, মরে নাই। ভয়ার্ত আসিফ ভয়ে ভয়ে হৃদকে
মায়ার জীবিত হওয়ার সত্যিটা জ্বালানো এবং আতঙ্কের ন্যায় হৃদের গম্ভীর মুখের দিকে সময় নিয়ে তাকিয়েও আসিফ বিন্দুমাত্র বুঝতে পারল না হৃদের ভিতরকার অবস্থা। মায়ার জীবিত হওয়ার বিষয়টা শুনেও হৃদকে কোনো রিয়েক্ট করতে না দেখে আসিফ আরও বেশি ভয় করল হৃদের নিশ্চুপ থাকার বিষয়টা নিয়ে। নিশ্চয়ই আসিফের কপালে দুঃখ আছে, এজন্য হৃদ হঠাৎ করে এমন গুমরে চুপ হয়ে আছে। শান্ত থাকা হৃদ আরও শান্ত হয়ে গেল। হঠাৎ গা ছেড়ে বালিশে মাথা ঠেকিয়ে নিশ্চুপ ভঙ্গিতে চোখ বন্ধ করে পড়ে রইল বেশ কিছুক্ষণ। যেন কোথাও স্বস্তিরের সন্ধান খুঁজে পাচ্ছে হৃদ। জোরস্বর আসিফ খানিকটা দ্বিধায় পড়ে গেল হঠাৎ হৃদকে শান্তিমতো শুয়ে পড়তে দেখে। আসিফ ধারণায় আসল হয়তো হৃদ ওর কথা শুনতে পায়নি, এজন্য কিছু বলেনি। তাই আসিফের দায়িত্ব হৃদকে পুনরায় একই কথাগুলো আবারও বলা। আসিফ অনেকটা রয়েস হয়ে দ্বিধা কাটিয়ে জোরস্বর হয়ে কিছুক্ষণ নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে আবারও হৃদকে ডাকতে লাগল পুনরায়। এবার খানিকটা উঁচু স্বরেই ডাকল, কারণ আসিফের ধারণা হৃদ হয়তো ওর কথা ঠিকঠাক শুনতে পারছে না, হার্ট ব্লকের জন্য কানে সমস্যা হচ্ছে হৃদের। তাই কিন্তু আসিফ ভুল প্রমাণিত হল তখন যখন হৃদের দক্ষ হাতে থাপ্পড় পড়ল ডান গালে। স্তব্ধ আসিফ গালে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে থাকল বোকার মতন। জীবনে এই প্রথম মারল হৃদ ভাই ওকে, তাও এত বছরের সঙ্গী হয়ে কাজ করার পর। আসিফকে ঘোরের মাঝে ফেলেই হৃদ কেবিন থেকে বের হয়ে গেল, ততক্ষণে খালি পায়ে অক্সিজেন মাস্ক স্যালাইনের নল টেনে খুলে ফেলে। হৃদ এমন ক্ষোভে কোথায় গেল আসিফ জানি না, তবে সেও তৎক্ষণাৎ হৃদের পিছন পিছন ছুটল হৃদের চলে যাওয়া দেখে গালে হাত দিয়ে। আর হৃদকে পিছন ডেকে বলতে লাগল, ভাই কোথায় যাচ্ছেন আপনি এই অসুস্থ শরীরে? ডাক্তাররা বলেছে আপনাকে রেস্ট নিতে। ভাই প্লিজ যাবেন না আপনি। ভাই। হৃদ শুনল না আসিফের বান, বরং ফুটবল শরীরের বের হয়ে গেল তখনই হসপিটাল থেকে। চিন্তিত আসিফ সেও হৃদের পিছন পিছন দৌড়াল গাল হাত দিয়ে। আর যাই হোক, হৃদ ভাইকে তো আর একা ছাড়া যাবে না এই অবস্থায়, তাই না? তাহলে বিপদ তো আরও বাড়বে। তাছাড়া দোষটা তো আসিফের ছিল বেশি, তারই আরও ভালোভাবে খোঁজখবর নেওয়া উচিত ছিল মায়া ভাবির সম্পর্কে। তবে আসিফের সাথে সাথে অপরাধী তো আরও একজন ছিল, যে আসিফকে এমন ভুলভাল তথ্য জোগাড় করে দিল সে। এবার তাকেও ছাড়বে না আসিফ। হৃদের পিছন পিছন যেতে যেতে আসিফও নিজের অ্যাসিস্ট্যান্ট মাহফুজকে তার পাওনা থাপ্পড়টা ঠাস করে মেরে গেল। আর হুমকি ধামকিও স্বরূপ এক ছুট বুঝিয়ে গেল, আসিফকে এমন ভুলভাল তথ্য দেওয়ার জন্য এই থাপ্পড়টার উপযোগী ছিল সে। হতবুদ্ধি মাহফুজ সেও গালে হাত দিয়ে হসপিটালের করিডোরে দাঁড়িয়ে থাকল আসিফের চলে যাওয়ার দিকে তাকিয়ে। মূলত মাহফুজ আসিফের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়। আসিফ যা বলে তাই করতে হস তাকে। আর এজন্যই বিগত কয়েক আগে তাকে বলেছিল যে কোনো মায়ামিয়ের সম্পর্কে তথ্য জোগাড় করতে, এবং সে সেটাই করে। লোকাল লোক লাগিয়ে মায়া মেয়েটির সম্পর্কে তথ্য জোগাড় করেছিল মাহফুজ। কিন্তু ফাজিল ছেলেগুলো যে উনাকে মেয়ে সম্পর্কে এমন ভুল তথ্য দিবে কে জানে। আজ মাহফুজের গালের আসিফের দেওয়া থাপ্পড়টা তাহলে ওই ছেলেগুলোও পাওনা হয়ে গেল। কারণ ওদের ভুল তথ্যের জন্যই তো মাহফুজ আসিফের হাতের শক্ত থাপ্পড় খেল। তাই মাহফুজও ধীর মনে ঠিক করে নিল কাল সকালেই সব কয়েকটাকে একটা করে থাপ্পড় লাগাবে, শুধু আজকের থাপ্পড়টার জন্য হুহহ। সকাল 6:15। সারারাত ভর ট্রেন জার্নির করে মাত্রই চট্টগ্রামের ভাড়া বাসায় ফিরল মায়া আর জুই। সঙ্গে রয়েছে মায়ার মায়া সেলিম সাহেব। চট্টগ্রাম রেলস্টেশন থেকে মুরাদপুরে মায়াদের বাসা মাত্র 20 মিনিটের রাস্তা। মায়া আর জুই যখন স্টেশনে পৌঁছায় তখন সেখানে পূর্ব থেকেই উপস্থিত ছিল মায়ার মামা সেলিম সাহেব। মূলত উনিই মায়া আর জুইকে সেইফলি বাসায় পৌঁছে দিয়ে যাবেন জেএসসি মোড়, উনার নিজের ফ্যাক্টরিতে। ব্যবসায়িক মানুষ তিনি, তাই সময়ের পাক্কা হিসাব উনার কাছে আছে। সকাল সকাল মায়াদের বাসার গেইটের সামনে রিকশা থামতেই একে একে নিজেদের ব্যাকিংপত্র নিয়ে নেমে আসল মায়া আর জুই। অপর রিকশা থেকে সেলিম সাহেব ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ এগিয়ে আসল দুই ভাগ্নির দিকে। কাপড় চুপড় ব্যাগ ছাড়াও এক্সট্রা খাবারের ব্যাগ ছিল অনেক, আশুগঞ্জ থেকে নিয়ে আসা এসব। সেলিম সাহেব মায়াদের রিকশার ভাড়া মিটিয়ে দিয়ে কিছু ভারী ব্যাগ নিয়ে হাঁটা ধরল বাসা পথে। পিছন পিছন জুইও হাঁটল কিছু ব্যাগ গুছিয়ে। বাকি পিছনে রয়ে গেল মায়া, যার জন্য মায়া নিজের ভাগের ছোট ছোট কাপড়ের ব্যাগগুলো একত্রে গুছিয়ে নিচ্ছিল নেওয়ার সুবিধার্থের জন্য। এজন্য মূলত মায়া কোমর ঝুঁকে ব্যাগগুলো একত্রে করার সময় হঠাৎই কোথায় থেকে কেউ একজন মায়ার ডানহাতের বাহু হ্যাচকা টানে মায়াকে সোজা করতে করতে মায়া মুখে অস্পষ্ট স্বরে আওড়াতে লাগল, আরে হো হো। আরে হো হো কে? বলার মাঝেই কষে থাপ্পড় বসাল মায়ার ডানগালে। হতভম্ব মায়া এক মুহূর্তের জন্য কিছুই বুঝে উঠতে পারল না আসলে মায়ার সাথে কিছু হয়েছে।
বরং তবদা খেয়ে যাওয়ার ন্যায় মায়া ডানে ঝুঁকে পড়ে বাম গালে হাত ছুয়াতে যাবে, তখনই অপর বাহু টেনে মায়াকে তৎক্ষণাৎ সোজা করতে করতে অপর গালে থাপ্পড় বসাল মায়ার। পরপর দুইটা থাপ্পড়ের দাপটে মুহূর্তের মাঝে তবদা খেয়ে গেল মায়া। শরীর টলিয়ে উঠে চোখে অন্ধকার দেখা দৃষ্টি তুলে কোনো রকম সামনে তাকাতে চাইল। তখনই মায়ার হালকা আবছা দৃষ্টিতে ভিড়ল কারো রাগান্বিত লাল ক্ষুব্ধ মুখনয়। মায়া ভালো করে চোখ টেনে লোকটার দিকে তাকাতে চাইলে পুনরায় দাবাং হাতের থাপ্পড় পড়ল মায়ার টনটন করা ব্যথার গালে, তাও একই ব্যক্তি থেকে। পরপর তিনবারের থাপ্পড়ে গালে চাপাসহ নড়ে উঠে মায়ার। ব্যথা কাতরে উঠে সহ্য করতে না পেরে তখনই হু হু শব্দ করে কেঁদে উঠে রাস্তায়। কে বা কারা এমন নির্দয়ভাবে মায়াকে মারছে তাও জানে না মায়া। তবে লোকটার থাপ্পড়ের দাপটে মায়া ঠিকঠাক চোখেও দেখছে না, শুধু কানে একটু করে আসছে কারো রাগারাগি ফুসফুস নিঃশ্বাসের শব্দ। মায়া ধরে নিল সামনের মানুষটারই হয়তো এমন রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসের শব্দটা হবে। ক্রন্দনরত মায়া হাতে নিজের দুগাল আঁকড়ে ধরে হু হু শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে মায়া কয়েক সেকেন্ড মধ্যে নিজের চোখ তুলে সামনে তাকাতেই মায়ার চোখের দৃষ্টিতে ভিড়ল হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। পরপর তিনটা থাপ্পড়ে গালের মারিসহ নড়ে উঠল মায়ার। ব্যথা কাতরে উঠে সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ কেঁদে উঠল হু হু শব্দে। কে বা কারা মায়াকে এমন নির্দয়ভাবে মারল তাও জানে না মায়া। লোকটার পরপর থাপ্পড়ের মায়া ঠিকঠাক দেখার সুযোগটাই পায়নি মানুষটাকে। তবে যেটা মায়ার কানে এসেছে সেটা হলো কারো রাগান্বিত ফুসফুস নিঃশ্বাসে শব্দ। ক্রন্দনরত মায়া হাতে দুগাল চেপে ধরেই হিচকি তুলে কাঁদতে কাঁদতে ভেজা দৃষ্টি তুলে তাকাতে চাইল সামনের মানুষটার দিকে। তাকাল, কিন্তু তৎক্ষণাৎ মায়ার সেই ভেজা দৃষ্টিতে ভিড়ল পরিচিত হৃদের রাগান্বিত হিংস্র মুখটা। হৃদকে দেখেই মায়া কান্নাটা আরও বাড়ল ঘোর অপমানে। লজ্জিত মায়া মাথা নত হয়ে আসতেই হৃদ দক্ষ হাত চালান করল মায়ার বাহু টেনে কাছে টানায়। মুহূর্তে মাঝেই মায়ার বাহু হেঁচকা টানে মুখোমুখি করে, দাঁতে দাঁত পিষল হৃদ। তপ্ত গলায় শুধালো মায়াকে, মিথ্যাবাদী নারী, একটার পর একটা মিথ্যা, কন্টিনিউসলি এত মিথ্যা আসে কোত্থেকে তোর? জবান খুললেই মিথ্যা বলিস। এত মিথ্যা বলতে বলতে ক্লান্ত হুসো না? নাকি শরীরের রক্ত মাংস পর্যন্ত মিথ্যা দিয়ে গড়ে ফেলেছিস বেয়াদব? হৃদের কথায় ঘোর অপমান বোধ করল মায়া। প্রথম মতো সে কিছুই করেনি, আর না কিছু বুঝতে পারছে কিসের জন্য এতগুলা থাপ্পড় খেলছে। কি থেকে কি হলো তাও বুঝতে পারছে না। সকাল বেলা স্টেশন থেকে মামার সাথে বাসায় আসল। রিকশা থেকে নেমে মালপত্র নিয়ে জুইও মায়ার মামা বাসার ভিতরে গেল। এখন মায়াও তাদের পিছনে বাসায় ভিতরে যেত, কিন্তু হঠাৎ ঝড়ের মতন হৃদ কোথায় থেকে এসে কেন মায়াকে এতগুলো থাপ্পড় মারল তাও জানে না মায়া। আর না হৃদের এখনকার কথাগুলোর মানে বুঝতে পারছে সে। মায়া যতটুকু মনে পড়ে সে হৃদের সাথে বিগত মাস ধরে দেখা সাক্ষাৎ বা কোনো রকম কথা হয়নি, তাহলে মায়া মিথ্যাটা বলল কখন হৃদকে তাও মনে পড়ছে না। ক্রন্দনরত মায়া ঘোর অপমানে চেতে উঠল, মোচড়ামুচড়ি করে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়িয়ে নিতে চাইল। অঝরে কাঁদতে কাঁদতে হৃদের উদ্দেশ্য জোর গলায় বলল, ছাড়ুন আমাকে অসভ্য নেতা, আমি যত খুশি তত মিথ্যা বলল তাতে আপনার কি? আপনি শুনতে আসেন কেন? আপনি কি আমাকে মারার নেতার ছেলে হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? যা খুশি তাই করবেন আর আমরা কিছু বলতে পারবো না? এমন বালের এলাকায় না থাকলে কি হবে আমার? আমি আবার চলে যা। মায়া আতঙ্কের ন্যায় উহুম উহুম শব্দ করে উঠল তৎক্ষণাৎ। চোখ দুটো বড় বড় হয়ে আসলো মুহূর্তেই। ছটফট করার ন্যায় দুহাতে আঁকড়ে ধরল হৃদের এক হাত গাল থেকে ছাড়াতে চেয়ে। কিন্তু মায়ার ছটফটে হৃদের হাত আরও শক্ত হয়ে আসলো মায়ার গালের মাড়ি চেপে ধরায়। মায়া গঙ্গাল ছটফট করার ন্যায় হৃদের হাত থেকে গাল ছাড়িয়ে নিতে চাইলে হৃদ আরও তেতে উঠল। রাগে রি রি করে শুধাল, আমি কে তাই না? আমি তোর জম। তোকে মারার জন্য আমার বাপের ক্ষমতার দরকার নাই। সোজা তোর ঘরে গিয়ে মেরে আসব। তোর কি মনে হয় তুই পালিয়ে বাঁচবি? এই বালের এলাকা ছেড়ে কই পালাবি তুই? কোন দেশে শুনি? তুই তো এই দুনিয়া ছাড়লেও আমি তোকে রেখায় দিব না। পরকালেও আমার দাবি থাকবে প্রথমে। তোর তো সব পথই বন্ধ। ছটফট করার ন্যায় মায়া হঠাৎই হৃদের হাতে কামড়ে ধরলে হৃদা শব্দে তৎক্ষণাৎ হাত ছাড়া দিয়ে মায়া গাল ছেড়ে দিতে মায়া চেতন গলায় শুধাল, আমি মরলেও যখন রেখায় পাব না তখন আপনি মরে যান আর আমাকে রেখায় দেন। তারপরও রেখান দেন। আমি আর পারছি না। আল্লাহ ওয়াস্তে আমাকে রোজ রোজ অপমান করা ছাড়ুন প্লিজ। মায়ার কথায় হৃদ পুনরায় মায়ার বাহু শক্ত হাতে কাছে টেনে রাগে কটমট করে বলল, তুই তো প্রথম থেকেই চাইতি আমি যেন মরে যায়।
সেজন্য আহত অবস্থায় সেদিন রাতে একা ফেলে পালিয়ে গিয়েছিলিস। আজও তোর জন্য মরতে মরতে বাঁচলাম। তোর কি মনে হয় আমি মরলে তোকে দুনিয়াতে একা রেখে যাব তোর নাগরের সাথে সংসার করতে? আমাকে তোর দয়ালু মনে হয়? আমি মরলেও তোর সলিড বিহিত করে মরতাম যাতে দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গ তুই নিতে না পারিস। আরেকটা কথা, এতদিন শুধু সন্দেহ ছিল, এখন শিওর হয়ে বলছি, আমার সাথে তোত্তারামি করবি তো সোজা প্রাণে মরবি। মিথ্যা বলবি না, পালানোর চেষ্টা তো মোটেও করবি না, কারণ লাভ নেই। তোর 14 গোষ্ঠীর জন্মকুণ্ডলী পর্যন্ত আছে আমার কাছে, তাই বারবার পালানোর সুযোগ পাবি না। হৃদের সব কথাগুলোই কেমন মাথা উপর দিয়ে গেল মায়ার। সবকিছু ধোঁয়াশার ন্যায় ঠেকল। মায়ার যতটুকু মাথায় আটল সেটা হলো হৃদ সাংঘাতিক বাজে আর অসভ্য প্রকৃতির মানুষ। হৃদের কাউকে অপমান করতে কারণ লাগে না, ক্ষমতা দাপটে এমনি চড়িয়ে বেড়ায়। মানুষকে মানুষ মনে করে না যেমনটা মায়াকে মনে করে না সে। মায়াকে অকারণে অহেতুক অপমানিত করে হৃদ শান্তি পায়, যেন মায়া হৃদের চিরশত্রু হয়। কিসের শত্রুতামি আপনার আমার সাথে? কেন বারবার আমাকে অপমান করতে চলে আসেন? হৃদের পরিচয় সম্পর্কে মায়াকে কিছু বলল না, বরং হৃদ আগের ন্যায় কটমট করে শুধাল। একক উদ্ধৃতি চিহ্ন। তোর সাথে আমার সারাজীবনের শত্রুতামি। চিরশত্রু হুস তুই আমার। হইছে এবার, যা বাসায়। কথাগুলো বলতে বলতে হৃদ মায়াকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে হনহন করে উল্টো পায়ে হেঁটে গাড়ির দিকে চলে যায়। ঠিক যেই ভেজে এসেছিল একই ভেজে আবারও গিয়ে বসল গাড়ির পিছনের সিটে। আসিফ হৃদকে গাড়ির পিছনে বসতে দেখে লাফ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল স্টিয়ারিং চেপে। মূলত সে এতক্ষণ যাবৎ গাড়িতে বসে নীরব দর্শক হয়েছিল হৃদের রাগমায়ার প্রতি দেখে। আসিফ বুঝতে পারছে হৃদের এত রাগের কারণ। হয়তো এই মুহূর্তে মায়ারও জানা নেই হৃদ কেন এত রাগ করল, তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে মায়া, তখন আজকে দিনটার কথা খুব মনে পড়বে হয়তো। আসিফ প্রথমে হৃদের পিছন পিছন গাড়ি থেকে বের হতে চেয়েছিল, কিন্তু পথিমধ্যে হৃদ মায়াকে থাপ্পড় লাগাতে দেখে আর সাহস করে বের হয়নি, বরং আধখোলা গাড়ির দরজা চাপিয়ে লাগিয়ে চুপচাপ গাড়িতে বসে পড়ে নীরব দর্শক হয়ে। কারণ সে জানত আপাতত তার ওইখানে কোনো কাজ ছিল না। তাছাড়া সে যদি হৃদের পিছন পিছন যেত তাহলে মায়ার থাপ্পড়গুলোর সাথে সাথে আসিফও কয়েকটা থাপ্পড়ের ভাগ পেত হৃদ থেকে। আসিফ অলরেডি একটা থাপ্পড় খেয়েছে হৃদের হাতে রাতে, তাই এখন আর পাকামো করে হৃদের পিছন পিছন গেল না। চুপচাপ আসিফ হৃদের ভয়ে মুখ বন্ধ রেখে গাড়ি স্টার্ট করল। ডাইভিং স্টিয়ারিং গোড়াতে গোড়াতে মিরর দিয়ে এক পলক দেখে নিল পিছনে বসা হৃদকে। হৃদ সিটে পিঠ ঠেকিয়ে চোখে উপর হাত ভাঁজ করে রেখে শোয়া। সারারাত জার্নি করে ক্লান্ত বুঝাই যাচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম মুরাদপুর পর্যন্ত টানা 10 ঘন্টা রাস্তা 8 ঘণ্টা গাড়ি চালিয়ে দ্রুত পৌঁছিয়েছে হৃদ শুধু মায়াকে ধরতে। প্রথমে ওরা আশুগঞ্জ গিয়েছিল মায়ার খোঁজে, কিন্তু পথিমধ্যে কৌশল করে আসিফ আরিফকে ফোন করে জেনে নেয় মায়া বর্তমান অবস্থা সম্পর্কে। মায়া চট্টগ্রামে আসছে জেনে তারপর হৃদও গাড়ি স্পিড বাড়িয়ে দ্রুত এখানে এসে পৌঁছাল। টিল্ড সকাল সকাল হৃদের গাড়ি দেখে দারোয়ান দ্রুত গেট টেনে খুলে দিতেই আসিফ গাড়ি নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির সামনেই মালির সাথে দাঁড়িয়ে আরাফ খান পাইপ লাগিয়ে গাছে পানি দিচ্ছিলেন তিনি। হঠাৎ করে গাড়ির হর্ন কানে আসতেই চমকে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল হৃদের কালো মার্সিডিজ গাড়িটি। চমকিত আরাফ খান কপাল কুঁচকে হাতে ঘড়িটা দেখতে চাইল কয়টা বাজে, কিন্তু খালি হাত দেখে উনার মনে পড়ল ঘড়ি এখনও পরা হয়নি হাতে। রাতে খুলে রেখেছি আর ফরজের নামাজ পড়া হয়নি। কিছুক্ষণ আগেই মাত্রই ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসল উনি। গায়ে সাদা পাঞ্জাবির সাথে সাথে এখনও মাথায় টুপি রয়েছে। উনি বিষণ্ণে একফাঁকে উজ্জ্বল পরিষ্কার আকাশটাও দেখে নিল, বুঝতে পারল এখনও সূর্য ওঠেনি। এত ভোর সকাল সকাল হৃদের গাড়ি, তাও খানবাড়িতে। বিষয়টা চরম আশ্চর্যজনক। যে ছেলেকে ফোনের পর ফোন করেও পাওয়া যায় না, চট্টগ্রামেও আসতে চায় না বাবার কাজে, সেই ছেলে আপসী আজ এত সকালে দাদার বাড়ির চৈকাঠ মারল। বিষণ্ণে আরাফ খান পাশের মালিকে প্রশ্ন করে বলল, এই আব্দুল, বাজে কয়টারে বলতে পারিস? তৎক্ষণাৎ উত্তর আসলো আব্দুলের, না বড় স্যার, জানি না তো। আরাফ খান বিরক্ত চোখে এক পলক আব্দুলকে দেখে নিল। ঘাড় ঘুরিয়ে পুনরায় হৃদের গাড়ির দিকে তাকাতেই দেখল হৃদ খালি পায়ে গাড়ি পিছনের দরজা খুলে নামছে। হৃদকে বিধ্বস্ত আর এলোমেলো অবস্থায় খালি পায়ে গাড়ি থেকে নামতে দেখে মুহূর্তে বিষণ্ণে হতবুদ্ধি হয়ে গেল আরাফ খান। অবাক করা চোখে ড্যাব করে তাকিয়ে থাকল হৃদের পায়ে দিকে। এত সকাল সকাল হৃদ খালি পায়ে কোথায় থেকে আসলো তাও বুঝতে পারছে না উনি।
আরাফ খান হৃদকে কিছু জিজ্ঞাসা করবে তাও সুযোগ পাচ্ছে না, কারণ হৃদ গাড়ি থেকে নেমে সোজা হনহনিয়ে বাড়ির ভিতরের দিকে চলে যাচ্ছে। আরাফ খান জোর গলায় হাত ছেড়ে হৃদকে আটকাতে চাইল ডেকে, কিন্তু হৃদ থামল না, শুনেও না শোনার মতো করে হনহনে চলে যাচ্ছে বাড়ির ভিতরের দিকে। আপাতত তার ফ্রেশ হয়ে ঘুম দরকার। হৃদকে থামতে না দেখে আরাফ খান পুনরায় ডেকে হৃদের উদ্দেশ্যে বলল, এই হৃদ, কই যাচ্ছিস? এদিকে আয়, আমার তোর সাথে সিরিয়াস কথা আছে। এত সকাল সকাল খালি পায়ে কোত্থেকে উদয় হয়েছিস তুই? তোকে দেখে মনে হচ্ছে ছেকে খেয়ে বাঁকা হয়ে আছিস। সত্যি করে বল, কয়টা মেয়ের ধোকা খেয়ে জুতা ফেলে এসেছিস রাস্তায়? সত্যি না বললে কিন্তু আমি তোর বাপ আর দাদির কাছে বলে দিব তোর ছেকা খাওয়া কথা মনে রাখিস। হৃদ আরাফ খানের কথা কানে না তোলার মতন করে সোজা চলে গেল বাড়ির ভিতরে। সে জানে আরাফ খানের ডাকে সাড়া দিলে নানান উল্টাপাল্টা প্রশ্ন করবে অহেতুক যুক্তি দেখিয়ে। আসিফ গাড়ি পাক করে হৃদের পিছন পিছনই যাচ্ছিল। আরাফ খান হৃদকে না পেয়ে আসিফকে ডাকল। আসিফ আরাফ খানের ডাকে আমতা আমতা করল, ইতস্তত বোধ করল কাছে যেতে। আরাফ খান আসিফকে আমতা আমতা করে দাঁড়িয়ে থাকতে দেখে ধমক স্বরে বলল, এই হৃদ ভাইয়ের বলদ, এদিকে আয়। ডাকছি না আমি, আয় বলছি। আসিফ দ্বিধা নিয়ে এগিয়ে গেল আরাফ খানের কাছে। সে জানে তাকে এখন আরাফ খান নিজের কথায় ফাঁসাবে। সঠিক উত্তর না দিলে একছুট বোকাও খেতে হবে তাকে। আবার সত্যি বললেও ঝামেলা, হৃদ ভাই আস্ত রাখবে না ওকে। আজ তো শুধু একটা থাপ্পড় দিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু এইবার সত্যি বললে হৃদ ভাই সোজা গুলি করে উপরে টিকেট ধরিয়ে দিবে আসিফকে। আসিফ মনে মনে ভীষণ ভয় পেল ফ্যাসাদের পরিস্থিতিতে পড়ে, কিন্তু মুখে প্রকাশ করল না, বরং আরাফ খানের সামনে এসেই বোকার মতন হাসল। আসিফের বোকা হাসি দেখে আরাফ খানের সন্দেহ আরও ঘাড় হল। আসিফকে শাসিয়ে বলল, বলদের মতন হাসছিস কেন? আমি কি তোরে কমেডি দেখাইতে ডাকছি? হ্যাঁ। আসিফ তৎক্ষণাৎ মুখ বন্ধ করে মাথা নাড়িয়ে না বুঝাল। আরাফ খান আসিফের মাথা নাড়ানো দেখে ফের বলল, মুখে কি তালাও মারছ তো? আসিফ তাড়াহুড়ো বলল, না দাদা ভাই। ও আচ্ছা, তালা নাই তাই তো? শিউর তুই? জি দাদা ভাই। গুড। এবার তলাবিহীন জবানে সুন্দর করে ফতাফত বলতো দেখি, তোরা দুই বলদ এত সকালে কোত্থেকে এসেছিস? যেটার ভয়ে ছিল সেটাই হল। আরাফ খান আসিফকে এমন প্রশ্ন করবে সে প্রথম থেকেই জানত, এজন্য তো সে আসতে চায়নি। হৃদের পিছন পিছন পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আরাফ খানে ঈগলের চোখে ঠিকই ধরা পড়ে গেল। আসিফ কথা ঘোরানোর চেষ্টা করে বোকার মতন হেসে বলল, কোথাও থেকে আসিনি দাদিভাই, এমনই এমনই আর কি। এমনই এমনই কি? আকাশ থেকে পড়েছিস মাটিতে? আমতা আমতা করে বলল আসিফ। না আসলে দাদিভাই আমরা। আসিফের কথা শেষ করতে না দিয়ে ফের আরাফ খান বলল, আমরা কি? নিশ্চিত মারামারি করে এসেছিস তোরা? হৃদের অবস্থা দেখেই বুঝা যাচ্ছে। তোদের সাথের গুরু বডিগার্ড গুলাকই আনিসনি সাথে? আরাফ খানের কথা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ সত্যি লুকাতে পেরে। আরাফ খানের কথার রেশ টেনে বলল, আমাদের বডিগার্ডগুলো সবাই রাস্তায় আছে দাদাভাই, ঘণ্টা দুয়েকের ভিতরে চলে আসবে হয়তো। আসলে আমাদের কোম্পানির কাজ ছিল চট্টগ্রামে, এজন্য আমি আর ভাই আগে আগে চলে এসেছিলাম রাতে আর কি। তাহলে তোর আর তোর ভাইয়ের এমন চোরের দশা কেন? কোম্পানির কাজে আসলে তো মানুষ বাবু হয়ে আসে, কিন্তু তোদের দেখে মনে হচ্ছে চুরি করে ধরা খেয়ে কোথাও জুতা ফেলে এসেছিস। না দাদা ভাই, আসলে হৃদ ভাইয়ের জুতা হঠাৎ ছিঁড়ে যাওয়াতে রাস্তায় ফেলে দিয়েছিলাম। মধ্যে রাত ছিল বলে নতুন জুতা আর নেওয়ার হয়নি। আমার কাছে আলু বেচত। হৃদকে জীবনে নতুন জুতা ছাড়া পুরাতন জুতা পরতে দেখি নাই। তাহলে হৃদের জুতা ছিঁড়ব কিভাবে? সত্যি বল যে মারামারি করতে গিয়ে জুতা কোথায় ফেলেছিস বলতে পারিস না? আরাফ খানের কথা হাসালো আসিফ। মাথা চুলকিয়ে বলল, এত জুতা জুতা করছেন কেন দাদাভাই? আপনি হৃদ ভাইয়ের জুতা দিয়ে কি করবেন? তোরে পিঠাইয়া বলদ থেকে মানুষ বানাবো হৃদ ভাইয়ের চামচা। যা ভাগ, রুমে গিয়ে ফ্রেশ হ, নাস্তা কর।